ঠিক তখনই ভেতর থেকে একটা শব্দ এলো, গোঙানির শব্দ। শীতকালটা আমার কাছে তেমন পছন্দের ঋতু কোনো কালেই ছিল না। হেমন্ত শেষ হয়ে যখন শীতের ঠান্ডা জাঁকিয়ে পড়তে শুরু করে, তখন বাকিদের যেমন তীব্র আনন্দ হয়, তেমন আমার মনে চরম বৃতৃষ্ণা জেগে ওঠে। আর গোদের ওপর বিস্ফোরা হলো শীতকালের বৃষ্টি। একে তো এই ভয়ানক ঠান্ডা, তার উপর এই বৃষ্টি সেই ঠান্ডার প্রকোপকে শতগুণ বাড়িয়ে দেয়। আর কদাচিৎ সেই বৃষ্টির কয়েক ফোঁটা যদি কারোর ব্রহ্মতালুতে টুকটাক ঝরে পড়ে, তাহলেই শরীর নামক বস্তুটার হাল একেবারে বেহাল হয়ে যায়। তাই শীতকাল এলেই নিজেই নিজেকে বলি, খবরদার বিভূতি, একটু সামলে বাবা। কিন্তু সকাল থেকেই কি জানতাম এমন একটা ঘটনা শুনবো যে শীতের চাদর গায়ে জড়ানোর মতোই মারাত্মক ভয়টা আমায় জাঁকিয়ে ধরবে। এমনিতে শীতকাল, তার উপর এই কলকাতা শহরে এবছর ঠান্ডাটা মাত্রাতিরিক্ত পড়েছে। আজ ছুটির দিন, অফিসের কাজ একেবারেই নেই। বাড়িতে বসে বসে বড্ড বিরক্তি লাগছিল। কি করি ভাবতে ভাবতেই হঠাৎ একখানা পরিচিত কণ্ঠস্বরে সম্বিত ফিরে এলো। কি হে স্বামী ভাবনানন্দ, কি ভাবনায় মশগুল হয়ে আছো শুনি? মুখ তুলে দরজার দিকে চেয়ে দেখি কিশোরী সেনের আবির্ভাব ঘটেছে। মুহূর্তেই এতক্ষণের বিরক্তিটা নিমিষে উধাও হয়ে গেল। একগাল হেসে বললাম, আরে এ যে সাক্ষাৎ ডুমুরের ফুল। তা ব্যাপার কি? হঠাৎ এই দিনের কুটিরে? মুখে একটা কপট রাগ ফুটিয়ে তুলে কিশোরী বলল, হপ্তা দুয়েক আপিসের কাছে দেখা করার ফুরসত পাইনি বলে একেবারে দল ছাড়া করলে দেখছি। এত বড় খারাপ স্বভাব বিভূতি? হো হো করে হেসে উঠে বললাম, অমনি স্বভাবটা আমার খারাপ হয়ে গেল। নিজে একদিন টিকিটিও দেখালে না, আর কিছু বলতে গেলেই রামের বোঝা শ্যামের ঘাড়ে। বেশ ভালোই ফোন দিয়ে হেঁটেছ হে। এবার কথায় কাজ হলো। অপরাধীর মতো মুখটা কাঁচু মাচু করে কিশোরী বলল, মাফ করে দাও ভাই, সত্যি বলছি, আপিসের বড্ড কাজ ছিল। আমার অফিসের কর্তা জানোই তো, শ্যামুয়েল সাহেব, ওকে তো দেখেছ, ব্যাটা ভারী বজ্জা। কড়া কড়া কাজগুলো আমায় সঁপে দেয়, নিজের ভাগে রাখে দুই একদিনের সহজ সহজ কাজ। কি আর করি বলো? আমি কখনোই কিশোরীর ওপর রাগ করি না, তাই অল্পতেই তুষ্ট হয়ে বললাম, আচ্ছা বেশ বেশ করলাম মা। তা আজকের ব্যাপারটা কি হে? আরে ধুর, যা ঠান্ডা পড়েছে দেখছো না, কেমন কেঁপে কেঁপে মরছি। তোমার কাছে তো এলুম, কিছু বাদলাও তো দেখি ভায়া, আর তো ঠান্ডা সহ্য হয় না হে। তার কি করা যাবে বলো? প্রকৃতির ওপর তোমার আমার ছাপোষা মধ্যবিত্ত কেরানির হুকুম চলে না যে চাইলেই শীতের সিংহাসনে বসন্ত এসে নিজের রাজ্যাভিষেক ঘটাবে। তাই মাসের শেষে যেমন চাল ডাল আনাজপাতি বাড়ন্ত হলে গিন্নির চোখ রাঙানি সহ্য করতে হয়, তেমনি এও সহ্য করো। ওহো দিব্য, এতটা রাস্তা ঠেঙিয়ে এসে কিনা সহ্য ক্ষমতার নমুনা শুনতে হচ্ছে না? শ্যামুয়েলের থেকেও বেশি বজ্জা। আহা, চড়ছো কেন? আরে কি করবে ভাবছো সেটা তো শুনি। বলছি আগে গায়ে বাইরে একটা বেরোনোর জন্য শাল চাপা। না 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 না, কোনো ওজোর আপত্তি কিচ্ছু শুনছে না। চলো বলছি, চলো 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 চলো। এই বলে এক প্রকার হিড় হিড় করে টানতে টানতে আমায় বের করে আনলো কিশোরী। তারপর বলা নেই কওয়া নেই একটা ট্রাম থামিয়ে আমায় নিয়ে উঠে পড়লো সে। খানিকটা গো গো করেই জানতে চাইলাম, এ তো ভারী মুশকিল হলো দেখছি। আরে যাচ্ছি কোথায় বলবে? মুচকি হেসে কিশোরী সেন উত্তর দিল, মটলেন। তারপর কতগুলো কাজ এমনি করলাম, যেগুলো রোজ নামচার মতো হয়ে গিয়েছে। সেই মুচমুচে তেলে ভাজা কেনা, পাসিং শোর প্যাকেট কেনা,
ইত্যাদি ইত্যাদি। উপঢৌকন নিয়ে তারানাথের দরজায় কড়া নাড়তেই অবাক হতে হলো। দরজা খুলছে চারি। উফ, মেয়েটার বিয়ে হওয়া স্তক, আর মেয়েটার সাথে দেখা হয়নি। প্রচন্ড খুশি হয়ে আমি বলে উঠলাম, আরে চারি যে, কবে এলি রে মা? তা ভালো আছিস তো? আমাদের প্রণাম করে অল্প হেসে চারি বলল, আছি কাকা বাবু, এই তো কাল এলাম। আমাদের সম্মতি পেয়ে চারি পথ ছেড়ে দাঁড়ালো। ভিতরে ঢুকতেই জিজ্ঞেস করলাম, তা বাবা জীবন আসেনি? সলজ্জ চোখে চারি মাথা নেড়ে বলল, আপনারা ভালো আছেন তো? ওর একটু কাজ পড়ে গেছে, তাই আর কি। কিশোরী হাসতে হাসতে বলল, দেখলে আমার সেই ছোট্ট চারি কেমন পাকা গিন্নি হয়ে উঠেছে। একটু চা খাওয়াবি রে মা? চারি হ্যাঁ বলে ভিতরে চলে গেল। বৈঠকখানায় এসে দেখি আজ তারানাথের মুখটা বেশ হাসি খুশি। আমি বলে উঠলাম, চারি এসছে বলে আপনার মেজাজ যে একেবারে ফুরফুরে ঠাকুর মশাই। তারানাথের হাসিটা আরো চওড়া হলো। তারপর দরাজ গলায় বলল, আরে মানিক জোরছে, এসো এসো, ভালোই করেছো এসে। মা আমার কাল এলো বুঝলে, আজ দুপুরে কিন্তু খেয়ে যেতে হবে। হাসতে হাসতে পাসিং শোট প্যাকেটটা তার দিকে এগিয়ে দিয়ে কিশোরী বলল, আপত্তি করলে তো আপনি শুনবেন না। তার চেয়ে বরং এই তেলে ভাজাগুলো উদরস্ত করে একখান জম্পেশ গল্প শোনান দেখি। এই হাড় কাঁপানো শীতে হাত দুখান সে কি ভালো করি। ততক্ষণে চারি চা দিয়ে গেছে। চা আর মুড়ি তেলে ভাজা খেয়ে জুত করে বসলো তারানাথ। তারপর একটা পাসিং শো ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে খানিকক্ষণ কি যেন ভাবলো। তারপর বলল, গোয়ানি আপনার দাদা কি নিরাপদ গ্রামবাসীকে আজ তোমাদের এমন একটা ঘটনা শোনাবো যার বিভৎসতা ঠাকুর মশাই আমি বোধ হয় এ জীবনে ভুলতে পারবো না। তারপর আরো এক বিশাল ধোঁয়ার কুণ্ডুলি ছড়িয়ে শুরু করলো তারানাথ। সেবার এরকম শীতের সময় ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেছিলাম হিন্দোল গ্রামে। জায়গাটা বেশ চেনা চেনা লাগছিল, যেমনটা হয় পুরনো স্মৃতির ধুলো সরিয়ে কোনো জায়গাকে নতুন করে দেখলে। এখানে আমার পিস্তুত দাদা রথীন্দ্রমোহন চাটুর্যে থাকেন। সেই ছোটবেলা থেকে ওনার স্নেহ পেয়েছি, ওনার কাছে থেকে কত গল্প শুনেছি, কত আদর পেয়েছি। সেসব মনে পড়তেই একটা নরম অনুভূতি কাজ করলো ভেতরে। আমি যখন গ্রামে ঢুকলাম তখন বিকেলের আলো গাছের পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে। চারিদিকে গরু বাছুর চড়ার শব্দ, গ্রামের বৌজিদের কলতান, শালিকের ডাক, সব মিলিয়ে এক শান্ত নির্মল পরিবেশ। পথে দু একজন চেনা মানুষকে দেখে একটু থমকালাম। যদিও এত বছর পরে আমাকে কেউ চিনবে না, কিন্তু হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর আমার কানে এলো। তারা তুই? এ যে সত্যি তুই রে? আমি মুখ তুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আমার পিস্তুত দাদা রথীন্দ্রমোহন চাটুর্যে। বয়সের ছাপ পড়েছে মুখে, কিন্তু চোখের গভীরে সেই পুরনো উষ্ণতা এখনো লেগে আছে। আমি কিছু বলার আগেই উনি এক ঝটকায় আমাকে জড়িয়ে ধরল। কত বছর পর তোকে দেখলাম রে, কোথায় ছিলি একদিন? ওর কণ্ঠস্বরে আবেগের কম্পন স্পষ্ট। আমি হাসলাম। সাধনার পথে ঘুরছিলাম দাদা, আমাদের তো আর ঠিকানা বলে কিছু হয় না। দাদা আমার কাঁধে হাত রেখে বলল, চল চল এখন বাড়ি চল, তোকে একা একা ছাড়ছি নে। পিসি থাকলে আজ কি যে খুশি হতেন। বাড়ির পথে হাঁটতে হাঁটতে আমি একটু খেয়াল করলাম দাদার শরীরের অবস্থা।
আগে যে বলিষ্ঠ সবল পুরুষ দাদা ছিল, এখন তার শরীর কেমন যেন শুকিয়ে গেছে। চোখের নিচে কালি, কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতেই জিজ্ঞেস করলাম, তোমার শরীরের অবস্থা তো ভালো ঠেকছে না দাদা, কিছু কি হয়েছে? এই তো শরীর যা থাকে আর কি, সময়ের নিয়মে একটু ক্ষয় ধরেছে। না না না, তেমন কিছু নয়, এই ঠিকই আছি। দাদা একটু হাসল। আমি সরাসরি কিছু বললাম না, কিন্তু মনে হলো এই ক্ষয় শুধু বয়সের জন্য নয়, আরো কিছু আছে যা উনি বলতে চাইছেন না। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই চোখ পড়ল এক সম্ভ্রান্ত পরিবারের চিহ্ন। রথীন্দ্রমোহনের বাড়ি বিশাল এক জমিদার বাড়ির মতো না হলেও তারা সম্ভ্রান্ত গোছের লোক। একদিকে গোয়াল ভরা গাভী, অন্যদিকে গুদাম ভরা চাল ডাল। উঠোনটায় বড় একটা আম গাছ, পাশে ধান শুকানোর মাচা। বাড়ির দেয়ালগুলো পাকা, দরজার পাল্লাগুলো মজবুত। বোঝাই যায় এই পরিবার সচ্ছলতার মধ্যে আছে। বাড়ির ভেতরে ঢুকতেই গৃহস্থালির সুরেলা শব্দগুলো কানে এলো। মহিলারা রান্নাঘরে কাজ করছেন, শিশুরা উঠোনে দৌড়ঝাঁপ করছে, চাকর বাকরেরা কাজকর্মে ব্যস্ত। কিন্তু এই হাসি খুশি পরিবেশের মধ্যেও কোথাও একটা চাপা দুঃখ, একটা অজানা শূন্যতা যেন লুকিয়ে আছে। আমি লোকজনের মুখের দিকে তাকালাম। সবাই ভদ্র, নম্র, আপ্যায়নে আন্তরিক, কিন্তু প্রত্যেকের চোখে যেন একটা চাপা আতঙ্কের ছায়া। কিছু একটা আছে যা তারা প্রকাশ্যে বলতে চায় না, কিংবা হয়তো বলার সাহস নেই। দাদা আমাকে বসতে বলল। এক তরুণী এসে এক গ্লাস জল আর নলেন গুড়ের সন্দেশ এনে দিল। আমি বিস্মিত হয়ে ওর দিকে তাকালাম। এরা যে বেশ অতিথি পরায়ণ, তাতে কোনো সন্দেহ নেই। আমি চারপাশে ভালো করে লক্ষ্য করছি। বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি মানুষ, এমনকি বাতাসটাও যেন আমাকে কিছু বলতে চায়। এবং তখনই আমি অনুভব করলাম সেই অন্ধকার। না, চোখে দেখা অন্ধকার কিন্তু নয়, কিন্তু আমার চেতনার গভীরে স্পষ্ট অনুভূত হচ্ছে। এই বাড়ির ওপর যেন এক কালো অন্ধকার ঘনিয়ে আছে। অন্য কেউ হয়তো সেটা দেখবে না, কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম। সাধনার পথে হেঁটে হেঁটে আমি এই ধরনের উপস্থিতি বুঝতে শিখেছি। আর এখনকার অন্ধকার নিছক কোনো সাধারণ কষ্টের ছায়া নয়, এটা ভয়ঙ্কর, অশুভ। আমার সাধনার শক্তি আমাকে বলে দিচ্ছিল এই বাড়ির প্রতিটা মানুষ কিছু একটা লুকিয়ে রেখেছে। একটা দুর্বোধ্য শঙ্কা তাদের প্রতিদিন তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু আমি তখনকার মতো কাউকে কিছু বললাম না। জানতাম অপেক্ষা করতে হবে, কারণ রহস্যের কুটিল গন্ধ কখনো লুকিয়ে থাকতে পারে না। একদিন না একদিন সেটা ঠিক প্রকাশ পাবে। তবে সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। তবে একটা জিনিস খেয়াল করলাম, পুরো বাড়িটা যতই জীবন্ত দেখাক না কেন, সন্ধ্যার পর থেকেই যেন চারপাশের পরিবেশ পাল্টে যাচ্ছে। দুপুরের কোলাহল আস্তে আস্তে কমতে শুরু করল। মহিলারা সন্ধ্যার আগেই রান্না শেষ করে ফেলেছেন। কাজের লোকেরা যেন তাড়াহুড়ো করে তাদের কাজ গুটিয়ে নিচ্ছে। আমি বারান্দার এক কোণে বসে এসব দেখছিলাম।
এই অস্বাভাবিকতার মধ্যে একটা কথা খুব স্পষ্ট লাগছিল, এ বাড়ির মানুষজন ভয় পাচ্ছে। কিন্তু কিসের ভয়? আমি চুপ করে থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছিলাম। আকাশে তখন ধীরে ধীরে গাঢ় অন্ধকার নেমে আসছে। গ্রামে সাধারণত সন্ধ্যার পরেই হারিকেনের আলো জ্বলে ওঠে, কিন্তু এই বাড়ির আশেপাশে অন্ধকার যেন একটু বেশি গাঢ়। আমি আর কাউকে কিছু জিজ্ঞেস করলাম না। রাত গভীর হয়েছে। খাওয়া দাওয়া সেরে আমি আর দাদা উঠোনে বসে আছি। আকাশে চাঁদ নেই, শুধু অসংখ্য তারা ক্ষীণ আলো ছড়িয়ে আছে। শীতল বাতাস বইছে। দূরে কোথাও একটা ঝিঁঝি পোকা এক টানা ডেকে চলেছে। এই নিস্তব্ধতার মধ্যে বসে থাকা এক ধরনের অদ্ভুত অনুভূতি দেয়, যেন আমাদের চারপাশে আরো কেউ আছে যারা নীরবে আমাদের কথোপকথন শুনছে। সামনের দিকে একটা কাঠের চৌকি পাতা, তার উপরে রাখা তামাকের সরঞ্জাম। দাদা নিজের কৌটো থেকে তামাক বের করে চিলিম তৈরি করতে বলল। এইসব জায়গায় সাধক মানুষদের তো একটানা থাকা হয় না, তাই তো? তা কোথায় কোথায় চিলি একদিন? আমি মৃদু হাসলাম। সাধনার পথে নির্দিষ্ট ঠিকানা বলে কিছু হয় না দাদা। কখনো শ্মশানে, কখনো গভীর বনে, কখনো কোনো গ্রামের নির্জন কোনো কোণে। যেখানে ডাক পড়ে সেখানেই যাই। তোর তো বেশ কষ্টই হয় তাহলে। এই শীত, গ্রীষ্ম, বর্ষা সবেতেই বাইরে বাইরে থাকতে হয় না। এ তো বেশ কষ্টের জীবন রে তারা। দাদা মাথা নাড়ল। আমি হুঁকোতে টান দিতে দিতে বললাম, এই কষ্টই তো আনন্দের দাদা। এই পথটাই তো আমাদের নিজের করে নেয়া। সাধকের কাছে এইসব কষ্ট কিছুই নয়, বরং অন্য এক জগতের স্বাদ পাওয়া যায় এতে। দাদা গভীরভাবে আমার দিকে তাকিয়ে থাকলো, যেন আমার কথার প্রতিটা শব্দ ওজন করে দেখছে। তারপর ধীরে ধীরে নিজের কলকেটায় আগুন দিল সে। আলো আঁধারির মধ্যে ওর মুখটা বেশ ক্লান্ত আর চিন্তিত লাগছে। তোর কথা শুনে মনে হচ্ছে তুই একদিনে অনেক কিছু দেখে ফেলেছিস। এই দুনিয়ার চেনা জগতের বাইরের জগৎটাও তোর সামনে খুলে গেছে হয়তো। আমি চুপ করে বসে রইলাম। এমন অনেক কিছুই আমি জানি যা সাধারণ মানুষ বুঝবে না। তবে দাদার গলায় আজ একটা অন্যরকম সুর পাচ্ছে, যেন আমার জবাবের অপেক্ষায় নেই, বরং নিজেই কিছু বলার চেষ্টা করছে সে। আমি ধোঁয়ার কুণ্ডলিতে ঘেরা চারপাশের দিকে তাকিয়ে বললাম, তবে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নিজেও অনেক কিছু জানো। এই বাড়ির পরিবেশটা একটু অদ্ভুত ঠেকছে। সবাই খুব ভালো ব্যবহার করছে, অথচ মনে হচ্ছে এই হাসির আড়ালে একটা চাপা দুঃখ লুকিয়ে আছে, যেন কেউ সাহস পাচ্ছে না বলার। দাদা ধোঁয়া ছেড়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো একটা কিছু বলতে গিয়েও থেমে গেল সে। আমি আরো একটু এগোলাম। তুমি এতক্ষণ ধরে আমার জীবন, আমার পথ নিয়ে অনেক কথা বললে। এবার বলো তো, এই বাড়ির ব্যাপারে তুমি কি কিছু বলতে চাও? ওর মুখটা হঠাৎই কেমন কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল, চোখের মধ্যে যেন একটা ভয়ের ছায়া নেমে এলো। না 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 না, ও কিছু বলার নেই তো। এই তো দিব্যি চলছে সব। আমি একটু সময় নিলাম, তারপর আস্তে আস্তে বললাম, তোমার মুখের দিকে তাকিয়ে কিন্তু মনে হচ্ছে কিছু একটা বলার আছে তোমার। তোমার চোখ বলছে এখানে কিছু একটা ঠিক নেই।
দাদা কিছুক্ষণ চুপ করে থাকল। আমি বুঝলাম ওর ভেতরে একটা দ্বন্দ্ব চলছে। একদিকে আমাকে কিছু বলতে চাচ্ছে, অন্যদিকে যেন ভীষণ ভয় পাচ্ছে। আমি ধীর কণ্ঠে বললাম, আমি জানি দাদা, এই বাড়ির মধ্যে কিছু একটা আছে, অন্ধকার। তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? দাদা এবার আর তামাক মুখে দিল না। হাতের কলকের আগুনটা হঠাৎ নিভে গেল। তবু সে চুপচাপ বসে রইল। তারপর ধীরে ধীরে হুঁকোটা একপাশে ঠেলে দিয়ে উঠে পড়ল সে। এসব তুই বুঝবি না তারানাথ। যা বোঝার দরকার নেই সেটা না বোঝাই ভালো। বেশি জানার দরকার নেই। রাত অনেক হয়েছে, তুই ঘুমোতে যা। বলেই দ্রুত ভেতরের দিকে চলে গেল। আমি বসে রইলাম। তামাকের ধোঁয়া এখনো বাতাসে ভাসছে। কিছুক্ষণ আগে পর্যন্ত যে আলোচনায় একটা উষ্ণতা ছিল, সেটা হঠাৎ করেই যেন এক অদৃশ্য শীতলতায় জমে উঠল। আমি স্পষ্ট বুঝতে পারলাম দাদা ভয় পেয়েছে, কিন্তু কিসের ভয়? এই বাড়ির ওপর যে একটা ঘন কালো অন্ধকার আছে, সেটা আমি অনুভব করেই ছিলাম, কিন্তু সেটা এতটাই তীব্র যে এমন এক দৃঢ়চেতা মানুষও তাকে এড়িয়ে যেতে চাইছে। আমি চুপচাপ বসে থাকলাম কিছুক্ষণ। আশেপাশে নির্জনতা যেন আরো গভীর হয়ে উঠেছে। বাতাসে হালকা একটা চাপা গন্ধ ভাসছে, যেন মাটির গন্ধের সাথে কিছু পোড়া ধূপের গন্ধ মিশে আছে। আমি গভীরভাবে শ্বাস নিলাম। দাদা কিছু একটা লুকিয়ে রেখেছে, আর সেটা জানতেই হবে আমাকে। রাত অনেকটা গভীর হলো। দাদা ঘরে চলে যাওয়ার পরও আমি উঠোনে বসে রইলাম। শীতল বাতাস কাঁপিয়ে দিচ্ছে গাছের পাতা। আশপাশ নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক ভেসে আসছে। আমি লক্ষ্য করলাম এই বাড়ির নিস্তব্ধতা একেবারেই স্বাভাবিক নয়। যেন একটা চাপা শ্বাসরোধী অনুভূতি চারপাশে ভাসছে। চোখে দেখা যায় না, কিন্তু বোঝা যায়। দাদা আমার থাকার ব্যবস্থা পূর্ব দিকের ছোট ঘরটায় করে দিয়েছে। আমি সেদিকে এগিয়ে গেলাম। ঘরটা ছোট হলেও পরিপাটি। জানলার পাশেই একটা কাঠের খাট পাতা। দেয়ালে একপাশে পুরনো কাঁসার প্রদীপ রাখা। মৃদু আলো ছড়িয়ে আছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, কিন্তু ভেতরে এলেই যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। কি অনুভূতি ঠাকুর মশাই? কিশোরীর হঠাৎ প্রশ্নে আমাদের যেন ঘোর কেটে গেল। তারানাথ খানিকটা গলা খাকারি দিয়ে বলল, কেমন জানো তো? যেন মনে হলো শুধু ওই বাড়িটায় নয়, ধীরে ধীরে ওই অজানা আতঙ্ক গোটা হিন্দু গ্রামকে গ্রাস করবে। আমি আবার গল্পে তারানাথকে ফেরাবার জন্য বললাম, আচ্ছা তারপর ঠাকুরমশাই, তারপর কি হলো? আগের সিগারেটটা নারকেল মালায় গুঁজে আরেকটা পাশাংশ ধরিয়ে তারানাথ বলতে শুরু করলো, ঘরে ঢুকে আমি খাটে বসলাম, চোখ বন্ধ করলাম, কিন্তু মনের ভেতর এক অস্থিরতা কাজ করছিল। এই বাড়ির পরিবেশ অস্বাভাবিক। কিছু একটা এখানে আছে যা দাদা লুকোতে চাইছে। আমি শোবার চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। বাতাসের সাথে যেন একটা অদ্ভুত গন্ধ মিশে আছে। ভেজা মাটির সঙ্গে কিছু পোড়া ধূপের গন্ধ। এইরকম কতক্ষণ কাটলো বলা মুশকিল। তারপর যখন এক অবশেষে চোখের পাতা একটু লেগে গেল,
ঠিক তখনই শুনতে পেলাম একটা অদ্ভুত আওয়াজ, মৃদু চাপা গুঙানির মতো। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। ঘর নিস্তব্ধ, কিন্তু আওয়াজটা যেন বাইরে থেকে আসছে। আমি নিঃশব্দে জানলার কাছে এগিয়ে গেলাম। আস্তে আস্তে কাঠের পাল্লা সরিয়ে বাইরে উঠে দিলাম। অন্ধকারের মধ্যে উঠোনটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং সেখানে কেউ একটা ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। চাঁদের আলো নেই, শুধু অন্ধকারের আবছায়া। আমি দেখতে পেলাম একটা ছায়া মূর্তি উঠোনে নীরবে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু ওটা কি মানুষ না কোনো অশরীরী? তার চলাফেরা অস্বাভাবিক, পায়ের শব্দ নেই, মাটিতে যেন ভেসে ভেসে হাঁটছে। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ছায়া মূর্তিটা কিছুক্ষণ উঠোনে চক্কর কাটল, তারপর আস্তে আস্তে বাড়ির পাশের পুরনো শিব মন্দিরের দিকে এগিয়ে যেতে লাগল। হঠাৎ কোথাও একটা খটখট শব্দ হলো এবং ছায়া মূর্তিটা মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ালো। আমার বুকের মধ্যে ধুক ধুক করতে লাগলো, কিন্তু চোখ সরালাম না। ছায়াটা কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল, তারপর আবার চলতে শুরু করল। যেদিকে চলেছে দেখে মনে হলো ওর গন্তব্য শিব মন্দির। ছোটবেলায় যখন এসেছিলাম তখন ওই দিকেই তো শিব মন্দির ছিল, এখনো আমার স্পষ্ট মনে আছে। কিছুক্ষণের মধ্যেই ছায়া মূর্তিটা সেই দিকেই অদৃশ্য হয়ে গেল। আমি জানালা বন্ধ করলাম না, নিঃশব্দে বসে নিলাম। মনে মনে ভাবতে লাগলাম, এই ছায়া মূর্তি কে, এবং যদি শিব মন্দিরে যায় তাহলে মন্দিরের সাথে ওর কি সম্পর্ক? কিন্তু একটা কথা বেশ বুঝতে পারছি, কিছু একটা ঘটতে চলেছে এবং সেই অজানা বিভীষিকার মুখোমুখি হতে চলেছি আমি, মাতু পাগলির কৃপা শিষ্য তারানাথ চক্রবর্তী। সকালে মিষ্টি রোদ উঠেছে নীলচে আকাশে। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। আমি উঠোনের এক কোণে দাঁতন করছি। ঠোঁটের ফাঁকে নিমের ডালটা ধরে দাঁতে দাঁতে চিপে রেখেছি। হাতের অস্বাভাবিক অভিজ্ঞতা এখনো মন থেকে সম্পূর্ণ মুছে যায়নি। অন্ধকারের মধ্যে সেই ছায়ামূর্তি, তার ধীর পদক্ষেপ আর শিব মন্দিরের দিকে চলে যাওয়া, এইসব ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। এমন সময় পেছন থেকে খটখট আওয়াজ পেলাম। পেছন ফিরে দেখি দাদা সদ্য ঘুম ভাঙা চোখে উঠোনে পা রাখছে। মুখটা ক্লান্ত, যেন অনেক রাত অবধি ঘুম হয়নি। আমি ওনার দিকেই তাকাতেই দাদা একটু থামলেন, আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, যেন কিছু খুঁজছেন সেখানে। তারপর একরকম চোরা চোখে আমায় জরিপ করতে করতে এগিয়ে গেলেন। উঠোনের এক পাশে রাখা ঘটি থেকে জল নিয়ে মুখ ধুতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি দেখেও না দেখার ভান করলাম, কিছু একটা নিশ্চয়ই লুকিয়ে আছে। দাদা রাতের ব্যাপারে কিছু জানেন, নাকি ওরই কোনো সংশ্লিষ্টতা আছে? তার মুখের ভাষা, চোখের ভেতরের অস্বস্তি, কথাবার্তা এড়িয়ে চলে যাওয়া, সব মিলিয়ে মনে হচ্ছে তিনি কিছু একটা আড়াল করতে চাইছেন। সকালের জল খাবার নীরবে সারলাম। আশ্চর্যের ব্যাপার, বাড়ির অন্যদের মধ্যেও একটা চাপা উদ্বেগের ছাপ দেখতে পেলাম। কথাবার্তা কম, সবাই কেমন যেন অস্বস্তি বোধ করছে। দাদা আগের মতোই নিরুত্তর, চোখে মুখে অস্বাভাবিক গাম্ভীর্য।
আমি মনে মনে স্থির করলাম আজ সকালে শিব মন্দিরটা একবার দেখতে যাব। খুব সন্তর্পণে বাড়ির সবার নজর এড়িয়ে বেরিয়ে পড়লাম। সকালবেলাটা চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু বাতাসে একটা গন্ধ যেন লেগেই আছে, শুকনো পাতার গন্ধ। মাটির আর্দ্রতার সাথে মিশে থাকা কিছু অচেনা গন্ধ। পথটাকে খুঁটিয়ে দেখতে দেখতে এগোতে লাগলাম। অনেকটা পথ যাওয়ার পর দেখতে পেলাম সামনে একটা জায়গায় গাছগাছালি ঘন হয়ে গেছে। বুনো লতা পাতায় ঘেরা একটা পরিত্যক্ত মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। কাঠ ফাটা রোদেও জায়গাটা যেন একটু অন্ধকার, এক ধরনের গা ছমছমে নীরবতা চারিদিকে। আমি একেবারে কাছে গিয়ে দাঁড়ালাম। শিব মন্দিরের দরজার সামনে এসে খেয়াল করলাম এর দরজা দীর্ঘদিন কেউ খোলেনি। বট গাছের শেকড় নিচের দিকে নেমে এসে মন্দিরের দেওয়ালের ফাটলের মধ্যে ঢুকে গেছে, যেন প্রকৃতি নিজেই জায়গাটা গিলে নিতে চাইছে। ভেতরে একটা থমথমে ভাব। মন্দিরের সামনে ধুলো জমে আছে, তাতে কারো পায়ের চিহ্ন পর্যন্ত নেই। এর মানে সাধারণত এখানে কেউ আসে না, কিন্তু গত রাতের সেই ছায়া মূর্তি, সে কোথায় গেল? আমি এবার মন্দিরের পেছনের দিকটা ঘুরে দেখতে লাগলাম। পেছনে এসে এক মুহূর্তের জন্য থমকে গেলাম। এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। মন্দিরের সামনের অংশ যেখানে ধূলি ধূসরিত, সেখানে পেছনের দিকটা পরিষ্কার। গত রাতেও এখানে কেউ ছিল, তার স্পষ্ট প্রমাণ রয়েছে। মাটিতে পোড়া কাঠ কয়লার দাগ, ছাইয়ের স্তর, এগুলো বলে দিচ্ছে যে এখানে কোনো ধুনি চলেছিল। আর মাটিতে আঁকা আছে জটিল কিছু যন্ত্র চিহ্ন, তান্ত্রিক যন্ত্র। আমার কপালের ওপর চিন্তার ভাঁজ পড়ল। এই ধরনের যন্ত্র সাধারণত তন্ত্র সাধনার জন্য ব্যবহৃত হয়। এটি কোনো সাধারণ পুজোর অংশ নয়, বরং শক্তিশালী শক্তির আহ্বানের জন্য ব্যবহৃত হয়। তবে কে এখানে এই সকল ক্রিয়া করে? হয়তো কোনো তান্ত্রিক। আমি আরো গভীরভাবে জায়গাটা পরীক্ষা করলাম। ধুনির আশেপাশে কিছু পোড়া পাটকাঠি পড়ে আছে, আর কিছুটা জায়গা শুকনো বুনো ফুলে ছড়ানো। তবে আশ্চর্যজনকভাবে এখানে কোনো মানুষের উপস্থিতির সরাসরি চিহ্ন নেই। এটা কিভাবে সম্ভব? তাহলে কাল রাতের সেই ছায়ামূর্তি যদি এখানে এসে থাকে, তবে সে গেল কোথায়? আমি মাটি থেকে সামান্য পোড়া কাঠকয়লা তুলে নিলাম। হাতের তালুর মধ্যে সেটা নিয়ে ঘষতেই একটা তীব্র ঝাঁঝালো গন্ধ বেরোল। মনে হচ্ছে এখানে কেবল আগুন জ্বালানো হয়নি, কিছু একটা পোড়ানো হয়েছিল। কিন্তু কি? আমি এবার আশেপাশের দিকে খেয়াল করলাম। জায়গাটা কেমন যেন নীরব, কিন্তু সেই নীরবতার মাঝেও একটা চাপা কোলাহল লুকিয়ে আছে। হাওয়া বইছে না, অথচ গাছের পাতাগুলো কাঁপছে, যেন অদৃশ্য কোনো হাত সেগুলো নাড়িয়ে দিচ্ছে। একটা অস্বস্তি বুকের মধ্যে জমাট বাঁধছিল। আমি পা টিপে টিপে মন্দিরের আরো কাছে এলাম। এবার মাটিতে ঝুঁকে আরো ভালো করে দেখার চেষ্টা করলাম। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার আমার চোখে পড়ল। যন্ত্রগুলোর কিছু অংশ প্রায় মুছে গেছে, মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই নষ্ট করেছে। আমি হাত দিয়ে স্পর্শ করতেই বুকের মধ্যে শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি ধরফর করে উঠে দাঁড়ালাম, পেছনে তাকালাম, কিন্তু কিচ্ছু নেই।
শুধু বাতাসের মধ্যে একটা চাপা গন্ধ, সেই গন্ধ যা রাতের বেলা উঠোনে পেয়েছিলাম। এবার আর একটা বিষয় চোখে পড়ল। মন্দিরের এক কোণায় একটা ভাঙা পাথরের ওপর কিছু আঁকা রয়েছে, যা ধুলো মুছে স্পষ্ট হলো। একটা ত্রিশূল চিহ্ন, আর তার নিচে অদ্ভুত এক প্রতীক, যা আমার আগে কখনো দেখা হয়নি। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। বুঝতে পারলাম এ জায়গায় কিছু একটা আছে, কিছু একটা গোপনে হচ্ছে, আর সেটা নিছক সাধারণ ঘটনা নয়। আমি দ্রুত পায়ে ফিরতে শুরু করলাম। মনের মধ্যে একটাই প্রশ্ন, এই শিব মন্দিরে রাতের আধারে আসা সেই ছায়ামূর্তি কি আদেও মানুষ ছিল, নাকি অন্য কিছু? চুপচাপ গভীর চিন্তায় ডুবে আমি শিব মন্দির থেকে ফিরতে শুরু করলাম। সকালটা যেন থমথমে হয়ে আছে। গ্রামের বাতাসে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। চারপাশে গাছগাছালির মধ্যে শীতল ছায়া লুকিয়ে আছে। কুয়াশার আস্তরণ তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। রোদ্দুর ছড়িয়ে পড়লেও তার উজ্জ্বলতা যেন ম্লান হয়ে গিয়েছিল। আমার মনে তখনও নানান ভাবনা ঘুরছে। কাল রাতের সেই ছায়া মূর্তি কে ছিল? কেন সে নির্জন শিব মন্দিরের দিকে গেল? আর কেনই বা শিব মন্দিরের পিছনে ধ্বনির চিহ্ন আর তান্ত্রিক যন্ত্র আঁকা ছিল? এগুলো কি কেবল কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো কোনো গভীর রহস্য? এবার ভাবনার স্রোত আচমকাই থমকে গেল। একটু দূরে বাঁদিকে সরু মাটির পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এক রহস্যময় ছায়া। প্রথমে ঠিক বোঝা গেল না, কিন্তু একটু ভালো করে তাকাতেই আমি স্পষ্ট দেখতে পেলাম একজন লোক মাথা থেকে কোমর অবধি একটা চাদরে নিজেকে ঢেকে এগিয়ে আসছে। তার হাতে ধরা আছে একটা কাঠের ঢাকনা দেয়া বারকোষ। আমি অতি সন্তর্পণে পথের ধারে একটা ঘন ঝোপের আড়ালে সরে এলাম। লোকটার গতিবিধি স্বাভাবিক মনে হলো না। তার চলার ভঙ্গিমা সতর্ক, যেন সে চাইছে না কেউ তাকে দেখুক। বেশ কয়েকবার এদিক ওদিক তাকিয়ে নিল সে, তারপর ধীর পদক্ষেপে সামনের দিকে এগিয়ে গেল। আমি নিঃশব্দে ঝোপের ফাঁক দিয়ে তাকিয়ে রইলাম। লোকটা সোজা চলে গেল এক বিশাল পাকুড় গাছের তলায়। জায়গাটা গ্রামের সীমানার ঠিক বাইরে। সাধারণত কেউ এখানে বিশেষ আসে না, তবুও লোকটি যেন নিশ্চিন্ত হতে চাইল যে আশেপাশে কেউ নেই। তারপর সে ধীরে ধীরে নিজের চাদরটা সরালো। আমি চমকে উঠলাম। লোকটাকে আমি চিনি। এ তো দাদার বাড়ির চাকর মতি। কাল রাতেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। বিস্ময়ের ধাক্কা সামলে নিয়ে আমি আরো গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। মতি বারকোষটা মাটিতে রাখল, তারপর পাকুড় গাছের নিচে বসে ভূমি নত হয়ে প্রণাম করল। তার কপাল ঠেকল মাটিতে। তারপর সে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। আমি কান খাড়া করলাম, কিন্তু দূরত্বের মধ্যে ঠিকমতো কিছু শুনতে পেলাম না। কিন্তু এই দৃশ্য দেখে আমার কৌতূহল আরো দ্বিগুণ হয়ে উঠল। একজন সাধারণ চাকর, সে কেন এখানে এসে গাছের নিচে এইভাবে সাষ্টাঙ্গে প্রণাম করছে? তারপর মতি সতর্ক চোখে চারিদিকে আর একবার তাকিয়ে নিল। আমি নিঃশব্দে গাছের ছায়ার আড়ালে বসে রইলাম। নিশ্চিন্ত হয়ে সে আবার চাদর মুড়ি দিয়ে দ্রুত পা চালিয়ে ফিরে চলল। আমি তখনও লুকিয়ে রইলাম। একটু অপেক্ষা করে
নিশ্চিত হয়ে নিলাম যে মতি অনেকটাই দূরে চলে গেছে। তারপর ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে এলাম। এবার আমার দৃষ্টি পড়ল সেই বারকোষটার দিকে। আমি সতর্ক পায়ে এগিয়ে গিয়ে তা খুলে দেখলাম। ভেতরের জিনিসটা দেখে আমার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল। ভেতরে রাখা আছে চাল, ডাল, গোটা কয়েক আলু আর বেগুন। সিধে, নিজের মনেই বললাম, এ তো সিধে, কিন্তু কার জন্য? সিধে সাধারণত কোনো কুলগুরু বা গৃহত্যাগী সন্ন্যাসীদের দেওয়া হয়, কারণ তারা স্বপাকে রেঁধে খাদ্য গ্রহণ করেন। তাই যজমান অথবা ভক্তের দল এই সিধে প্রেরণ করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, মতি এটা রেখে গেল কেন এবং কার জন্য? এই সিধে কি দাদা পাঠালো, নাকি এটা সম্পূর্ণ মতির স্বাধীন সিদ্ধান্ত? আমি চারপাশটা ভালো করে দেখে নিলাম। আমি একবার পাকুড় গাছটার নিচের দিকে তাকালাম। পুরনো বিশাল গাছ, মোটা মোটা শিকড় বেরিয়ে আছে চারপাশে। গাছের গায়ে কোথাও কোথাও গভীর আঁচড়ের দাগ। এটা কি সত্যি কেবল একটা সাধারণ পাকুড় গাছ, নাকি এর সঙ্গে কোনো অলৌকিক রহস্য জড়িয়ে আছে? আমার মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এই গ্রামে কিছু একটা ঘটছে, যার গভীরতা এখনো পুরোপুরি বুঝতে পারছি না। আমি মনে মনে বললাম, এটা জানতে হলে আমায় আরো গভীরে যেতে হবে। রহস্যের আসল জালটা ছিঁড়ে ফেলতেই হবে। এরপর আমি পা বাড়ালাম দাদার বাড়ির দিকে। আজ রাতে দাদাকে কিছুতেই এড়িয়ে যেতে দিলে চলবে না। বাড়ির আঙিনায় পা রাখতেই বুঝতে পারলাম আমার দাদা নেই। বাড়ি নীরব, যেন একটা অদৃশ্য অস্বস্তি চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মতির সাথে দেখা হওয়ার পর থেকেই আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, এই বাড়ির সবাই কি জানে কিছু একটা ঘটছে, নাকি শুধু দাদাই জানে? চৌকির ওপর বসতেই মতি এসে দাঁড়ালো, হাত জোর করে বলল, ঠাকুর মশাই, জল খাবেন নাকি? একটু জল দেব? আমি একবার তার মুখের দিকে তাকালাম। আজ সকালে তাকে দেখেছি সেই পাকুড় গাছের নিচে গভীর নিষ্ঠায় সিধে রেখে আসতে। তার মুখের দিকে তাকিয়ে বুঝলাম কিছু একটা লুকিয়ে আছে সে, কিন্তু আমাকে বলবে না। না, ছোট করে উত্তর দিলাম। মতি আর কিছু বলল না, মাথা নিচু করে চলে গেল। আমি চুপচাপ বসে রইলাম। সমস্ত ঘটনা একটার পর একটা সাজিয়ে নিতে লাগলাম। পুরনো শিব মন্দিরের পিছনে সেই জ্বলন্ত ধুনির চিহ্ন, তান্ত্রিক যন্ত্র, মতির গোপনীয়তা, আর এই বাড়ির অস্বাভাবিক নীরবতা, সব মিলিয়ে একটা ভয়ানক রহস্যের ইঙ্গিত দিচ্ছে। সময় যেন ধীরে ধীরে গড়িয়ে চলল। দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা। গোধূলির আলো যখন ধীরে ধীরে অস্তমিত হতে লাগলো, তখন দূর থেকে গরুর গাড়ির চাকার কাঁচা রাস্তার উপর ঘষার শব্দ শুনতে পেলাম। দাদা ফিরছে। আমি দাওয়ায় এসে বসলাম। মনে মনে স্থির করলাম, আজ দাদাকে এড়িয়ে যেতে দেব না। সত্যিটা ওনার মুখ থেকে বের করেই ছাড়ব। গরুর গাড়ির চাকা খচখচ শব্দ করে থামলো উঠোনে। দাদা গাড়ি থেকে নামলো, ক্লান্ত মুখ, ধুলো মাখা কাপড়। পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারী কাঁধ থেকে কাপড়ের থলে নামিয়ে নিল। দাদা একবার চারপাশে চোখ বুলিয়ে নিয়ে তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। আমার দিকে এক ঝলক তাকিয়ে বলল, এ কি রে তারা, সারাদিন কোথায় ছিলি? তোকে তো দেখতেই পেলাম না। আমি নীরব রইলাম।
দাদার চোখের দিকে স্থির দৃষ্টি রেখে তাকিয়ে রইলাম। দাদা একটু থেমে আবার বলল, এ বাবা রে, তোকে না জানিয়েই বাধ্য হয়ে সদরের কাজে যেতে হয়েছিল, আর তা তুই কোথায় ছিলি বলতো? আমি সরাসরি জিজ্ঞেস করলাম, পুরনো শিব মন্দিরে কি চলছে দাদা? এক মুহূর্তের জন্য দাদা থমকে গেলেন। তার মুখে বিস্ময়ের ছাপ, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে কপট হাসি ফুটিয়ে বলল, শিব মন্দিরে আবার কি চলবে? শিব মন্দিরে কিচ্ছু হয়নি, শিব মন্দিরে কি চলবে? আমি এবার আর সরাসরি উত্তরের জন্য অপেক্ষা করলাম না। একেবারে ঘুরে দাঁড়িয়ে বললাম, তুমি কি লুকাতে চাইছো আমার কাছে দাদা? এইবার দাদা সত্যি চমকে উঠলেন। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা গেল এই প্রশ্নের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি আজ সকালে পুরনো শিবের মন্দিরে গিয়েছিলাম। দাদা তড়াক করে বলে উঠলেন, তুই গেছিস ওখানে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমি দেখেছি মন্দিরের পেছনে ধুনির চিহ্ন, তান্ত্রিক যন্ত্র, আর আজ সকালে মতিকে গোপনে সিধে রেখে যেতে। আমি জানি কিছু একটা হচ্ছে, আর সেটা তুমি জানো। এখন বলো, সত্যিটা কি? দাদা ভ্রু কুঁচকে তাকালেন। একটা চাপা ক্রোধ ফুটে উঠল তার চোখে, কিন্তু সেটা যেন আতঙ্কের সঙ্গেই মিশে আছে। তুই এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাসনি তারা। তোকে আমি আগেও বলেছি, যা জানার দরকার নেই তা জানবার চেষ্টাও করিস না। তুমি কি ভাবছো আমি কিছু না জেনেই চুপচাপ বসে থাকবো? দাদা, আমি আর ছোট নই। আমি তোমার ভাই ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমার সবটা জানার দরকার আছে। আমাকে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করো না। দাদা এবার সত্যি ক্ষিপ্ত হয়ে উঠলেন। তুই যদি সত্যি আমার ভাই হোস, তাহলে তুই আমার কথাটাই শুনবি, দূরে থাকবি এইসব ব্যাপার থেকে। আমি এবার কঠিন গলায় বললাম, তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আজ না হোক কাল আমি জানবই। তার চেয়ে ভালো তুমি নিজেই বলে দাও। দাদা একটা গভীর শ্বাস নিয়ে চুপ করে রইলেন। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই আলোচনায় তিনি পরাজিত হয়েছেন। একটুক্ষণ নীরবতা কাটিয়ে গলায় বিষণ্ণতা মিশিয়ে দাদা বললেন, এখন এসব কথা থাক। রাত্রিরে খাওয়া দাওয়ার পর আর ঘুমোবি না। ঠিক দ্বিপ্রহরে চিলে কোঠার ওখানে উঠে আসিস, তখন সব বলবো। আমি দীর্ঘ দৃষ্টিতে দাদার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি ক্লান্তভাবে চোখ নামিয়ে নিলেন। এইবার আমি বুঝলাম একটা গভীর সত্য আমার সামনে উন্মোচিত হতে চলেছে। সন্ধ্যার আকাশের রং বদলে গিয়েছে। সূর্যের শেষ আলো মিলিয়ে গিয়ে এক রহস্যময় অন্ধকার নামছে চারপাশে। দূরে বাঁশবাগানের মাথায় চাঁদের আলো ফিকে হয়ে আসছে, যেন আকাশের বুকেও কোনো অজানা ভয় ছায়া ফেলেছে। বাতাস নিস্তব্ধ, কেবল দূর থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ক্রমাগত ডাক, যেন প্রকৃতিও আজ আমাদের কিছু বলতে চায়। দাদা রথীন্দ্রমোহন আর আমি দুজনে মাদুর পেতে বসেছি বাইরের দুয়ারে। সন্ধ্যার আহ্নিক সেরে নিয়ে এলাম কিছু বাতাসা আর মুড়ি, দুটো কাঁসার ঘটিতে জল। দুজনেই চুপচাপ, অথচ এই নীরবতার মাঝেও একটা চাপা উদ্বেগ যেন ঘুরে বেড়াচ্ছে। দাদার মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ, কিন্তু ক্লান্তি নয়, তার চোখে আজ অন্য কিছু, একটা ভয়, একেবারে গাঢ় বীভৎস ভয়, যা তার মুখের প্রতিটা পেশিতে ফুটে উঠেছে। আমি বহুবার দাদাকে দেখেছি, তার রাগ দেখেছি, হাসি দেখেছি, ক্লান্তিও দেখেছি, কিন্তু আজ যা দেখছি তা সম্পূর্ণ অদ্ভুত।
এই ভয় আমার দাদাকে আমি আগে কখনো পেতে দেখিনি। আমি ধীরে সুস্থে বাতাসা মুড়ি মুখে দিচ্ছিলাম, কিন্তু আমার মন পুরোপুরি দাদার মুখের সেই অভিব্যক্তি নিয়ে ব্যস্ত। এই ভয় কোথা থেকে এলো? আর সকালে মতিকে আমি যে অবস্থায় দেখেছিলাম সেটাও কি এই ভয়ের সঙ্গেই জড়িত? মতি কি দাদার মতোই ভীত, নাকি সে আরো গভীর কিছু জানে? ব্যাপারটা আমি এখনো বুঝতে পারছি না। একটু পরে দাদা কাঁপা হাতে একটা বিড়ি ধরালো। আমি লক্ষ্য করলাম তার আঙুল সামান্য কাঁপছে। আমি কিছুই বললাম না, শুধু অপলকে তাকিয়ে রইলাম তার দিকে। ধোঁয়ার কুণ্ডুলি ধীরে ধীরে উঠছে বাতাসে, মিশে যাচ্ছে গাঢ় অন্ধকারের মাঝে। আমি বিড়ির ধোঁয়ার সঙ্গেও যেন সেই ভয়ের একটা আকৃতি খুঁজে পাচ্ছি। আমার নিজের মনের মধ্যেও একটা অদ্ভুত অস্বস্তি জাগছে। আজ সারাদিন যা যা দেখেছি তার সবকিছুই যেন এক সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে, অথচ আমি ঠিক কিছুই বুঝতে পারছি না এই রহস্যের কেন্দ্রে কি আছে। আমি এবার নিজের চিন্তাগুলোকে একসঙ্গে জুড়ে দেখার চেষ্টা করলাম। পুরনো শিব মন্দিরের সেই ঝুলন্ত ধ্বনির চিহ্ন, মাটিতে আঁকা জটিল তান্ত্রিক যন্ত্র, কেউ না কেউ তো ওখানে তান্ত্রিক ক্রিয়া চালাচ্ছে, কিন্তু কে আর কেন? মতি, যার ওই পরিত্যক্ত মন্দিরে যাওয়ার কথা নয়, সে কেন আজ সকালে ওখানে একটা পাকুড় গাছের নিচে সিধে রেখে গেল? আর সেটা কি শুধুই খাবার, নাকি অন্য কিছু? এই বাড়ির সবাই কি জানে কিছু, নাকি কেবল দাদা আর মতিই জানে? যদি দাদাই কেবল জানে, তবে মতির অমন আচরণ কেন? আমি গভীর চিন্তায় তলিয়ে গেলাম। আমার মনে হলো যেন একটা বিশাল ধাঁধার টুকরো টুকরো অংশ আমি দেখতে পাচ্ছি, কিন্তু পুরো চিত্রটা এখনো পরিষ্কার নয়। বাতাসে হালকা একটা শীতলতা অনুভূত হচ্ছে, যদিও শীত এখনো কষিয়ে পড়েনি। এমন শীতল অনুভূতি আগে কখনো পাইনি। হিজলমারিতে যাওয়ার পথে এরকম একটা অনুভূতি আমার হয়েছিল বটে, কিন্তু সেখানকার সমস্ত কাজ তো সম্পূর্ণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল, সে তো তোমাদের আমি বলেইছি। আমি বলে উঠলাম, হ্যাঁ ঠাকুরমশাই, সেই বৃদ্ধ জটিল ঠাকুর ও হতভাগিনী কন্যার করুণ পরিণতির কথা মনে আছে, কিন্তু আমায় মাঝপথে থামিয়ে দিয়ে কিশোরী আমার অসম্পূর্ণ প্রশ্নটা শেষ করল। কিন্তু আপনি কি হিজলমারি থেকে যাত্রা শুরু করেই হিন্দলে গিয়ে পৌঁছেছিলেন? ঠোঁটের কোণে একটা প্রসন্ন হাসি রেখা ফুটিয়ে তারানাথ বলল, আগে হ্যাঁ, তোমরা তো জানো সাধক জীবনের শুরুর দিকে আমি খুব কম সময় কোনো এক জায়গায় অনেক দিন কাটিয়েছি। সাধনার মূল উপজীব্য হলো অভিজ্ঞতার সাথে প্রাপ্ত জ্ঞানের আহরণ। তাই এদিক ওদিক বহু জায়গায় আমি ছুটে বেরিয়েছি শুধু জ্ঞানের সন্ধানে। পেরেছি কতটুকু কে জানে। একটা নিদারুণ হতাশা প্রকট হলো তারানাথের কণ্ঠস্বরে। তারপর আবার তারানাথকে গল্পে ফেরানোর জন্য বললাম, আচ্ছা ঠাকুরমশাই, তারপর? ও হ্যাঁ, কি যেন বলছিলাম, আসলে বয়স হচ্ছে তো, কথার খেই হারিয়ে ফেললে আর সহজে মনে করতে পারি না। কিশোরী এবার বলে উঠল, ওই যে হিজলমারির মতন অনুভূতি। সপ্রশংস চোখে তারানাথ একবার আমাদের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, হ্যাঁ, ঠিক সেই রকমই একটা অনুভূতি
ধীরে ধীরে নিজের তীব্রতা বাড়াচ্ছিল আমার মনের মধ্যে। দাদার দিকে তাকিয়ে দেখলাম সে বিড়ির শেষ অংশটা মাটিতে ফেলে পা দিয়ে মুছড়ে দিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ একটা খুব অদ্ভুত দিন গেল, তাই না তারা? আমি হেসে বললাম, দিন নয় দাদা, রাতটাও আরো অদ্ভুত হবে। দাদা আমার কথায় কোনো উত্তর দিল না, শুধু মৃদু হাসল। কিন্তু সেই হাসির মধ্যে যে আতঙ্কের একটা চাপা সুর যেন লেগেই আছে, তা আমি বেশ ভালোই বুঝতে পারলাম। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ভেসে এলো মতির কণ্ঠস্বর। ঠাকুরমশাই, বৌদিদি আপনাদের খেতে ডাকিতেছেন, আসুন আসুন, খেতে আসুন। আমি আর দাদা একসঙ্গে ঘুরে তাকালাম। মতি দাঁড়িয়ে আছে ঠিক দাওয়ার কাছে, তার মুখের মধ্যে এক অদ্ভুত কাঠিন্য। তার চোখের দিকে তাকিয়ে মনে হলো সে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। দাদার মুখ এক মুহূর্তের জন্য আরো কঠিন হয়ে উঠল। মতি কথা বলে চলে গেল, আর দাদা ধীর পায়ে উঠে দাঁড়াল। চল তো খেয়ে আসি, তারপর তোর সঙ্গে আমার একটু কথা আছে। আমি মাথা নাড়লাম, কিন্তু কিছু বললাম না। আমরা যখন ভেতর বাড়ির খাওয়ার ঘরে ঢুকলাম, তখন সবকিছুই স্বাভাবিক মনে হলো। বড় থালায় গরম ভাত, ডাল, আলু ভাজা, একটা সর্ষে দিয়ে মাছ, আর পাশে একটা ঠান্ডা জল ভরা কাঁসার ঘটি রাখা আছে। বৌদিদি নিজে হাতে পরিবেশন করছে, আর দাদা চুপচাপ খাচ্ছে। সবকিছুই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতার ভেতরেও যেন একটা অস্বাভাবিকতা লুকিয়ে আছে। আমি একবার বৌদিদির দিকে তাকালাম। মতি এক পাশে দাঁড়িয়ে আছে, কোনো শব্দ নেই তার মুখে। আমি খেতে খেতে মনে মনে ভাবলাম, রাত যত গভীর হবে এই রহস্য তত ঘন হবে। সময় তখন ঠিক দ্বিপ্রহর। ঘরবাড়ি নিস্তব্ধ, যেন সমস্ত জীবন্ত সত্তা নিদ্রায় তলিয়ে গেছে। রাতের বাতাস ভারী হয়ে আছে, যেন কোনো এক অদৃশ্য উপস্থিতির আতঙ্কে। আমি ধীর পায়ে এগিয়ে চলেছি চিলে কোঠার দিকে। বুকের ভেতর ধুকপুক করছে ক্রমাগত। এইবারে বাড়ির অন্দরমহলে যতবার এসেছি, চিলে কোঠার ঘরটাতে কখনো পা রাখিনি। এমন নয় যে সুযোগ হয়নি, কিন্তু কখনোই প্রবল কৌতূহল অনুভব করিনি। আজ যেন সমস্ত অজানা সত্য নিজের হাতে উন্মোচিত হতে চলেছে। আমি সিঁড়ি দিয়ে চুপচাপ উঠছি। আমার পায়ে শব্দ হচ্ছে কাঠের সিঁড়িতে ওঠার ফলে। উপরে ওঠার সময় খেয়াল করলাম কেমন একটা গুমোট গন্ধ ছড়িয়ে আছে বাতাসে। এক ধরনের ভ্যাপসা কটু গন্ধ, যেন কোনো পোড়া মাংসের ঝলসানো গন্ধ মিশে আছে বাতাসের মধ্যে। গলার কাছে একটা অস্বস্তি চেপে বসল, কিন্তু তাও থামলাম না। আমি এসে দাঁড়ালাম সেই ছোট্ট দরজার সামনে। দাদা এখানেই ডেকেছে আমাকে, তবে এখনো এলো না কেন? দরজাটা ভেজানো, কিন্তু তালা নেই। চারপাশে কোনো শব্দ নেই, একেবারে নিস্তব্ধ। অপেক্ষা করতে করতে আমার ভেতরেও একটা অদ্ভুত উত্তেজনা কাজ করল। দাদা কি বলবে? কেন সে আমাকে এত রাতে এখানে ডেকে এনেছে? আমার বুকের মধ্যে এতক্ষণ যে ধুকপুকুনি চলছিল, সেটা যেন আরো বাড়তে লাগলো। ঠিক তখনই ভেতর থেকে একটা শব্দ এলো, গুঙানির শব্দ।
এতক্ষণ আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিক ও ত্রিকালদর্শীর রোষ। কিন্তু আপনাদের মধ্যে এখনও অনেকেই আমাদের চ্যানেল ক্রনিটেলকে সাবস্ক্রাইব করেননি। তারা আর দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ। গোয়ানির কিশোরীর মুখটা হাঁ হয়ে গেছে। আপনার দাদা কি নিরাপদ গ্রামবাসীকে আটক করে রেখেছিলেন ঠাকুরমশাই? এই বলে খিক খিক করে হাসতে লাগলো সে। তামাশাটা এমন কিছু জমাটি গোছের নয় যে তাতে এই প্রকার হাসতে হবে। কিশোরীর এই ছেলে মানুষই আমি সহ্য করে নিই, কিন্তু যে মানুষটা তার জীবনের বেশিরভাগ সময় জটিল সাধনা তন্ত্রমন্ত্রের দ্বারা কুটিল মায়াজাল ছিন্ন করেছে, তিনি সহ্য করবেন কেন? তাই যা ভেবেছিলাম ঠিক তাই হলো। হুঙ্কার দিয়ে উঠে তারানাথ তান্ত্রিক বলে উঠল, বটে বটে, পিটকেল রসিকতা করার জায়গা পাওনি কিশোরী সেন? বিশ্বাস যখন করো না তখন গল্প শুনতে আসো কেন? কে যেন একজন বলেছিল আজকে, ঠাকুর মশাই আপনার গল্পের আগুনে হাত সেঁকতে এলো। বুঝবো উল্লুক কোথাকার। এই বলে তারানাথ রাগে গজ গজ করতে লাগলো। কিন্তু কিশোরীর বলা কটা কথা বলার সময় তারানাথ এমন একটা মুখভঙ্গি করলো যে তা দেখে নির্লজ্জ কিশোরী হাত দিয়ে মুখ চেপে রেখে ফ্যাচ ফ্যাচ করে হাসতে লাগলো। উফ, অসহ্য কোথাকার। তাই দেখে তারানাথের মুখ বিষম ক্রোধে রক্তবর্ণ ধারণ করলো। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি হাউমাউ করে বলে উঠলাম, অবত্যাকে ক্ষমা করে দিন ঠাকুরমশাই। আরে ব্যাপারটা বুঝলেন না, এটাকে আসলে কমিক রিলিফ বলে। ওই ধরুন একটানা উত্তেজনাপূর্ণ ঘটনা যখন চলে তখন মাঝে মাঝে এরকম হালকা হাসি খুশির প্রয়োজন হয় আর কি। যেমন ধরুন ওই শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের পটার দৃশ্য, ও আসলে ইচ্ছা করে হাসিনি ঠাকুরমশাই, কি তাই তো কিশোরী? তোমাদের বাপু এসব সাহিত্য চর্চা আমার জানা নেই, তবে এরকম ফোচকেমি আর করলে আমি এই মুখে কুলু পাঠব। এরপর কিশোরী ও আমি তারানাথকে ক্রমান্বয়ে বোঝানোর পর এবং সর্বোপরি কিশোরী যে এই রকম তামাশা আর করবে না তার প্রতিশ্রুতি দেওয়ার পর, যদিও এই প্রতিশ্রুতি কত বড় ভাওতা তা আমার ভালোই জানা আছে, যাই হোক, তারপর তারানাথ আবার বলতে শুরু করলো। ঘরের ভেতর থেকে একটা চাপা যন্ত্রণাময় ঘোঙানির শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। যুবক কণ্ঠস্বর, মনে হলো কেউ তীব্র কষ্টে ছটফট করছে। আমি প্রথমে ভুল শুনলাম মনে করলাম, কিন্তু পরক্ষণেই আবার সেই কুঁকিয়ে ওঠা গোঙানির শব্দ আমার কানে এলো, আরো স্পষ্ট। আমার শরীর হিম হয়ে গেল। ভেতরে কেউ আছে নাকি তাহলে? আমি শ্বাস চেপে দরজার ফাঁক দিয়ে উঁকি মারার চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখা গেল না। কেবল টিমটিমে আলো ছড়িয়ে আছে আশেপাশে। আমার মাথার মধ্যে 100টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে আছে ভেতরে? সে এত কষ্ট পাচ্ছে কেন? দাদা কি জানে এই ব্যাপারে? আমার হাত কাঁপছে, কিন্তু মনে হলো এই রহস্যের মুখোমুখি আমাকে হতেই হবে। কৌতূহল দূরদমনীয় একটা বস্তু। বড় বড় রাজা বাদশারাও এই কৌতূহলের মায়ায় আবদ্ধ হয়ে এমন সব কাজকর্ম করেছেন, তার বেশিরভাগই মারাত্মক গুরুতর। আমিও সেই কৌতূহলের ভাগে পড়ে ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এক ঝটকায় দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। সঙ্গে সঙ্গে এক দমকা দুর্গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। ঘরটা খুব বড় নয়, এমনকি তেমন ছোটও নয়। মাঝখানে রাখা একটা কাঠের টেবিল, পাশে এক কোণে পুরনো একটা কাঠের আলমারি। ঘরের প্রতিটা কোণে আবছা আলো আঁধারির ছায়া খেলা করছে, যেন অন্ধকার এখানে নিজস্ব অস্তিত্ব কায়েম করার ইচ্ছায় উন্মুখ হয়ে আছে। কিন্তু আমার চোখ আটকে গেল ঘরের একটা কোণায়।
সেখানে রাখা একটা মাদুর, যার উপরে কেউ একজন শুয়ে আছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। কাছে যেতেই গায়ের লোম খাড়া হয়ে উঠল। মাদুরের ওপর কাঁথায় মোড়া একটা মানুষ, কিন্তু তার শরীরের এক পাশের প্রায় অর্ধেক অংশ ঝলসে গেছে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। কে? কার এত ভয়ঙ্কর ভাবে শরীর পোড়া? যুবকটি যন্ত্রণায় ছটফট করছে, বেদনার জ্বালায় গোঙাচ্ছে। শরীরের পোড়ার অংশের মাংস বিভৎস আকার ধারণ করেছে, যেন আগুনের দগদগে ক্ষত এখনো তার সারা শরীরে ব্যথার শিখা ছড়িয়ে রেখেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এই দৃশ্য সহ্য করা যায় না। এই বিভীষিকা উদ্রেককারী দৃশ্যের জন্য বিভূতি, কিশোরী, সত্যি বলছি, এই সময় আমি প্রস্তুত ছিলাম না। আর ঠিক তখনই পেছন থেকে দাদার গলা শুনলাম। তোর নবীনকে মনে আছে তারা? আমি চমকে ঘুরে তাকালাম। দাদা দাঁড়িয়ে আছে দরজার কাছে, তার মুখের মধ্যে এক অদ্ভুত বিষাদ আর হতাশার ছাপ। নবীন? আমি মুহূর্তের জন্য বুঝতেই পারলাম না নবীন, নবীন কি? তারপর হঠাৎই মনে পড়ল দাদার বড় ছেলে নবীনেন্দ্র চাটুর্যে। নবীনের অন্নপ্রাশনের সময় আমি শেষ এসেছিলাম। তখন সে অনেকটা ছোট, কিন্তু তারপর আমি তাকে ভুলেই গেছি। সংসার ত্যাগী হওয়ার পর আর তার খোঁজ নেওয়াও হয়নি। আমার গলা শুকিয়ে এলো। নবীন? আমি ফিসফিস করে বললাম, যেন নিজেই বিশ্বাস করতে পারছি না। দাদা ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালো। হ্যাঁ, নবীন। দাদার গলা শূন্যে ঝুলে থাকা বিষাদের মতো শোনালো। আমি আবার তাকালাম সেই মাদুরের দিকে। নবীন? এই পুড়ে যাওয়া অসহায় যন্ত্রণায় ছটফট করা যুবকটি আমার ভাইপো, কিন্তু সে এই অবস্থায় কেন? কি করে? আমি আর থাকতে পারলাম না। সামনে এগিয়ে গিয়ে নবীনের মুখটা একটু ভালো করে দেখলাম। হ্যাঁ, মুখের গড়ন এখনো স্পষ্ট, কিন্তু চোখ দুটো কোটরে ঢুকে গেছে। গালের চামড়া যেন কঙ্কালের উপরে টান টান হয়ে লেগে আছে। কি হয়েছে ওর? দাদা দীর্ঘশ্বাস ফেলল। চল, তাহলে তোকে সবটাই খুলে বলি তারা। দাদা নবীনকে ধীরে ধীরে তুলে নিয়ে মুখে একটু জল ঢেলে দিলে, তারপর আবার শুইয়ে দিল। তারপর চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো। আমি স্থবির হয়ে দাঁড়িয়ে রইলাম। এক মুহূর্তের জন্য নিজের অস্তিত্বই যেন ঘোলাটে হয়ে গেল। এই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। আমি পেছনে ফিরে একবার চিলে কোঠার ঘরটার দিকে তাকালাম। মনে হলো ঘরটার ভেতর এখনো কোনো এক অদৃশ্য ছায়া দাঁড়িয়ে আছে, নীরবে আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু কেন জানি না, মনে হলো আজ রাতের পরে কোনো কষ্টই আর এই পরিবারকে ছুঁতে পর্যন্ত পারবে না। আমি চুপ করে বসে আছি, কোনো কথা বলার প্রয়োজন নেই, শুধু শুনছি। দাদার গলা ভারী, যেন বুকের ভেতর এক গাথা নুড়ি পাথর চাপা পড়ে আছে। মাস 6 আগের কথা তারা। ইন্দোল গ্রামের শ্মশানের পাশে নদীর তীরে একদিন এক যোগীর আগমন ঘটে।
কেউ জানে না তিনি কোথা থেকে এলেন, কেন এলেন। প্রথম দেখায় তার বয়স বোঝাই যায়নি, কিন্তু মুখের রেখাগুলোতে কেমন একটা অতি মানবীয় দৃঢ়তা। শরীরের গড়ন শক্তপোক্ত, গায়ের রং দুধ সাদা, কিন্তু স্বভাব চরিত্রের দিক থেকে যেন আগুনে পোড়া পাথর। একেবারে কঙ্কালসার দেহের গড়ন নন, আবার নিতান্ত শীর্ণও নন। কিন্তু যে জিনিসটা একবার দেখলে ভুলবার নয়, এটা তার চোখ। আগুনের মতো লাল, যেন দুই গহ্বরের ভেতর দাউ দাউ করে কি এক জ্বালা জ্বলছে। রোগী সারা শরীরে ভস্ম মাখানো, দীর্ঘ রক্তচন্দনের টিকা কপালে, তার থেকে ঝুলছে মৃগচর্ম। হাতে একটা কাঠের কলম, গলায় ঝোলানো এক দীর্ঘ রুদ্রাক্ষের মালা। হাঁটার সময় তার পায়ের শব্দ হয় না, যেন মাটি তাকে ছুঁতে পারে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল তার মুখের রেখা। কোনো ভাব প্রকাশ নেই, যেন তিনি রক্ত মাংসের মানুষই নন, বরং অন্য জগতের কিছু। আমি চোখ বুঝে সেই জমির চেহারা কল্পনা করার চেষ্টা করলাম। দাদার বর্ণনায় যেন সে আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। তার সঙ্গে ছিল একটা নেড়ি কুকুর, কালো কুচকুচে, চোখ দুটো যেন নরকের গজ। কুকুরটা একদম চুপচাপ থাকতো, কার ওদিকে তাকাতো না, খেলতো না, শুধু তার প্রভুর পায়ের কাছে চুপটি মেরে বসে থাকতো। একবার যোগী যদি হাত উঁচু করতেন, কুকুরটা নিঃশব্দে উঠে দাঁড়াতো, আর হাত নিচু করলেই মাথা নিচু করে কুকুরটাও বসে থাকতো। কুকুরটা যেন কেবল মাংসের পশু নয়, ও তার চোখের মধ্যে কেমন একটা অশরীরী বিদ্যুৎ খেলা করত। গ্রামের লোকেরা তাকে ভয় করত, কিন্তু যোগীকে গ্রামের লোকেরা পূজা করত। প্রতিদিন তাকে সিধে পাঠানো হতো, কিন্তু তিনি সেসব চুয়েও দেখতেন না। আশ্চর্যের বিষয় কি জানিস? এই যে যোগী বা কুকুর কিভাবে যে প্রাণ ধারণ করত, কেউ জানে না তা। গ্রামের সকলে আড়ালে আবডালে বলা বলি করতো যোগী নাকি ত্রিকালজ্ঞ, ভূত, বর্তমান ও ভবিষ্যতে তিনি পারদর্শী ছিলেন। কেউ বলতো তিনি নাকি শিবের অবতার, আবার কেউ বলতো কোনো এক অলৌকিক শক্তির অধিকার। গ্রামের ছেলেরা, বিশেষ করে নবীন আর তার বন্ধুরা, অল্প বয়সে দৌড়াতে নেশাগ্রস্ত ছিল। সবসময় নতুন কিছু বিপদ ঘটানোর দাঙ্গায় থাকে। কুকুরটা একদিন তাদের নজরে পড়ে। সবাই ভয় পেয়েছে, নবীন সে একটুও ভয় পায়নি। শয়তান মাথায় ভর করলে যা হয়, বুঝলি তো তারা, তাই হলো। তো একদিন সন্ধ্যের পর যখন যোগী ধ্যানে বসেছিলেন, নবীন চুপি সারে সেই কুকুরটাকে টেনে নদীর ধারে নিয়ে গেল। প্রথমে মজা করার ইচ্ছে ছিল, কিন্তু যখন কুকুরটা ছটফট করে আর্তনাদ করতে লাগলো, তখনই ওর ভেতরের পৈশাচিক উল্লাস যেন বেড়ে যেতে লাগলো। সবাই নিষেধ করে নবীনকে, কিন্তু সে কারও কথা শোনেনি। সে কুকুরটাকে নদীর জলে চুবিয়ে ধরলো। কুকুরটা ছটফট করতে লাগলো, চোখ দিয়ে বেরিয়ে আসছে জলের ফেনা। নবীন তখনও ছাড়েনি, সে অমানবিক মজা পাচ্ছে একটা। তারপর কিছুক্ষণ পর কুকুরটা একেবারে নিথর হয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে বজ্রের মতো গর্জন শুনতে পেল নবীন। কি দোষ করেছিল? কি দোষ করেছিল? নিষ্পাপ পশুকে হত্যা করার শাস্তি জানিস? যোগী তখন পিছনে দাঁড়িয়েছিল, চোখের মধ্যে জল জল করে দাউ দাউ আগুন জ্বলছে। নবীন ভয় পেয়ে গেল, কিন্তু তখন আর সময় নেই। যোগী মাটিতে লাঠি ঠুকে বলল, তুই পাপ করেছিস, পাপের শাস্তি অবধারিত। তোকে আমি কুম্ভিপাক নরকে প্রেরণ করলাম। ধীরে ধীরে তোর দেহ পুড়বে,
প্রতিটি কোষ তোকে তোর শাস্তির যন্ত্রণার জানান দেবে। তারপর সেই রাত থেকে আমি এবার জিজ্ঞেস করলাম, সেই রাত থেকে কি? দাদা নিচু গলায় বলল, সেই রাত থেকে প্রতি একদিন অন্তর অন্তর রাত 2টো বাজলেই নবীনকে একটা প্রেত এসে টেনে নিয়ে যায়। আমি শিউরে উঠলাম। প্রেত? দাদা আমার দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ, প্রেত, নরকের প্রেত। প্রথমবার যখন টানাটানি শুরু করলো আমি কিচ্ছু বুঝতে পারিনি। ঘরের মধ্যে হঠাৎ ঝড় উঠল, জানলার পাল্লা খুলে গেল, একটা কালো ছায়া এসে নবীনকে টেনে হিচড়ে নিয়ে গেল। আমি দৌড়ে গেলাম, কিন্তু ততক্ষণে কিচ্ছু নেই, ওকে আমরা খুঁজেই পাইনি। তারপর পরের দিন ভোরের আগে নবীন বাড়ি ফিরল। দেখলাম ডান পাশের শরীরটা পোড়া, ক্ষত বিক্ষত, মুখ দিয়ে কথা বেরুচ্ছে না ওর, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। প্রতি একদিন অন্তর অন্তর রাতেই এটা হয়। ঠিক রাত 2টোয় একটা ছায়া আসে, দরজা খুলে যায়, নবীনকে নিয়ে যায়। কি করে জানি না, কিন্তু সেই পুরনো শিব মন্দিরের পেছনে একটা এমন কিছু আছে। আমি নিজে গিয়ে খুঁজেছি, কিন্তু কিচ্ছু পাইনি। প্রতিদিন মন্দিরের পেছনের পাকুড় গাছে মতিকে সিধে দিয়ে পাঠাই, যদি আমাদের সেবায় তুষ্ট হয়ে যোগী তার অভিশাপ স্থাপন করে দেয়। কিন্তু কোথায় কি, সে সিধে তিনি ছুঁয়েও দেখেন না। যেমন পাঠানো বারকোষ তেমনি ফিরে আসে, অথচ প্রত্যেকবার নবীন ফিরে আসে আরেকটু বেশি পোড়া শরীর নিয়ে, আর একটু বেশি মরে যেতে যেতে আমার ছেলেটার যে কি হবে তারা। ওর শরীরটা দগদগে গা হয়ে পুড়ে যাচ্ছে, আমি কিচ্ছু করেও করতে পারছি না, আর কেউ ভয় এগোতেও পারছে না। এখন নবীন প্রায় পঙ্গু হয়ে গেছে, আর কতদিন বাঁচবে আমার ছেলেটা আমি জানি রে তারা। তুই আমার ভাই তারা, আমি তোকে এইসব জটিল ব্যাপারে জড়াতে চাই না, কিন্তু আমি যদি তোর সামনে মরেও যাই, আমার ছেলেকে এভাবে মরতে দেখবো না। আমি মরার আগে অন্তত এই অভিশাপ থেকে ওকে মুক্ত করে যেতে চাই। দাদা এবার একেবারে ক্লান্ত হয়ে পড়ল। আমি চুপ করে রইলাম। এখন আমি 2-2 4 করতে পারছি। ওই শিব মন্দিরের পেছনে নির্দিষ্ট কোনো রাতে কোনো এক অলৌকিক উপায়ে জ্বলে ওঠে সেই ফুটন্ত তেলে ভরা লোহার কড়াই। নবীন স্বজ্ঞানে থাকা অবস্থায় নিজের অমানসিক যন্ত্রণা ভোগ করে, কিন্তু ওই পুকুর গাছের আঁচড়গুলো কি? হয়তো প্রবল যন্ত্রণায় নবীনের নিষ্ফল অভিপ্রায় সেই আঁচড় রূপে ফুটে উঠেছে ওই পাকুড় গাছের গায়ে। উফ, কি ভয়ঙ্কর! সমস্ত ঘর নিস্তব্ধ, বাইরে বাতাস থেমে গেছে, কেবল দূর থেকে রাতের পাখির ডাক শোনা যাচ্ছে। নবীন নিঃশ্বাস নিচ্ছে, হয়তো ঘুমিয়ে গেছে কিনা জানি না, কিন্তু ওর মুখের যন্ত্রণার রেখাগুলো স্পষ্ট। আমি জানি আজ রাতে কিছুই হবে না, কারণ গতকাল যা হওয়ার তা হয়েই গিয়েছে। এরপর যা হবে তা আগামীকাল রাতে। তাই অপেক্ষা করা ছাড়া আর কিছুই এখন করার নেই আমাদের। কিন্তু যা করার তা আমার আগামীকাল রাতের আগেই করতে হবে, না হলে আর কোনো উপায় নেই। কারণ আমার সামনে আছে এক ক্রুদ্ধ যোগী, এক নিষ্পাপ পশুর হত্যার প্রতিশোধ। আর সেই ভয়ঙ্কর প্রেতের হাত থেকে নবীনকে রক্ষার দায়িত্ব আমার। আমি উঠে দাঁড়ালাম। রাতটা কোনো প্রকারে কাটল।
পরের দিন দুপুরে দাদার কাছ থেকে গ্রামের শ্মশানের পথ নির্দেশ বুঝে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। দুপুরের সূর্য আকাশের ঠিক মাঝখানে। এই সময় হিন্দোল গ্রামের পথঘাট কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ঘরবাড়ির জানলাগুলো অদ্ভুতভাবে বন্ধ। রাস্তায় মানুষের সারা শব্দ নেই। শুধু মাঝে মধ্যে কোথাও দূরে কোনো কাক ডাকছে, কোথাও শুকনো পাতা উড়ে যাচ্ছে ধুলোয় ঢাকা হাওয়াতে। আমি এগিয়ে চললাম। একটু পরেই সামনে পড়ল বিশাল এক প্রান্তর। ধুধু করে পড়ে আছে যেন একদম শুষ্ক হয়ে যাওয়া জমি। চতুর্দিকে কেবল শুকনো ফাটল ধরা মাটি, জায়গায় জায়গায় কালচে ধোঁয়ার দাগ। সূর্য দেবতা যে নিজের বাহুবল এই স্থানে দেখিয়েছেন তার জ্বলন্ত প্রমাণ এই ফাটল ধরা মাটি দেখলেই বোঝা যায়। প্রান্তরে পা রাখতেই বুকের ভেতর ধুকপুকুনি শুরু হলো। বুকের ভিতর কোথাও যেন এক অজানা আশঙ্কার হিম শীতল ছড়িয়ে পড়ছে। কেমন যেন অসাড় লাগছে শরীর। আমি থমকে দাঁড়ালাম। সেই মুহূর্তে কানে এলো বিকট শূকরের ডাক। আমি চমকে উঠে পাশে তাকালাম। কোথা থেকে একদল শূকর ধুলো উড়িয়ে দৌড় দিল। তখনই আমি তাকে দেখতে পেলাম। একজন যুবা পুরুষ, গভীর কৃষ্ণবর্ণ, কাঁধের ওপর একগাছা মোটা জটা, পরনে ময়লা ধুতি, গায়ে এক ধরনের গাঢ় খয়েরি রঙের পশমি চাদর, হাতে মোটা দণ্ড। তার চোখ দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ, যেন কারো অন্ধকারের ভেতর থেকেও সব দেখতে পান। মুখ ভর্তি লম্বা কালো দাড়ি, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীরে বয়সের কোনো চিহ্ন নেই। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরক্ষণে যেন আমার ভেতরের কুয়াশাটা কাটতে লাগলো। এই মুখ আমি চিনি। এই কৃষ্ণবর্ণ পশুপালককে আমি বহু বছর আগে দেখেছি। যখনই কোনো গুরুতর সমস্যায় পড়েছি তখনই তার সাক্ষাৎ পেয়েছি। কিন্তু এ কি করে সম্ভব? ছোটবেলার সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। আমার তখন একদম অল্প বয়স। নদীর ধারে এক পড়ন্ত বিকেলে তাকে আমি প্রথম দেখি। তারপর বারবার কয়েকটি বিপদের মুহূর্তে তিনি এসেছেন, কথা বলেছেন, রহস্যময় ভবিষ্যৎবাণী করেছেন, আর তারপর মিলিয়ে গেছেন। কিন্তু এত বছর পরেও তিনি যেন একদম একই রকম। এই লোক কি আদেও মানুষ নাকি অন্য কিছু? তখন তো বুঝতে পারিনি যে তিনি স্বয়ং প্রভু কাল ভৈরব। জানলে সেই পদযুগল সহজে কি আর ছাড়তাম? আমার আর দেরি করা চলে না। আমি দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালাম। আপনি? আমার গলা শুকিয়ে গেছে। তিনি কেমন যেন গম্ভীর চোখে তাকালেন। আমার দিকে ভালো করে দেখে নিয়ে মৃদু হাসলেন। আমি কণ্ঠস্বরে এক অদ্ভুত কম্পন অনুভব করলাম, যেন বহু যুগ ধরে প্রতিধ্বনিত হওয়া কোনো এক প্রাচীন শঙ্খধ্বনি। আমি এক লাফে তার পায়ের কাছে পড়ে গেলাম। আপনাকে কত বছর পর দেখছি, কিন্তু আপনার তো বয়স বাড়েনি। আপনি ঠিক যেমন ছিলেন এখনো তো তেমনই আছেন। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু হাতটা আমার মাথার ওপর রাখলেন। সেই মুহূর্তে যেন একটা হালকা শিহরণ বয়ে গেল আমার গোটা শরীরে, একটা শীতল অনুভূতি, আবার আশ্চর্যজনকভাবে আরামদায়ক।
আমি এক নিমেষে উঠে বসে তাকে সব বলে ফেললাম। শ্মশানের পাশের সেই যোগীর কথা, অভিশাপপ্রাপ্ত নবীনের কথা, প্রায় প্রতি রাতের ভয়ঙ্কর ঘটনার কথা। আমার কথা শুনে তিনি কোনো বিস্ময় প্রকাশ করলেন না, বরং নিশ্চুপে সব শুনলেন। তারপর গভীর গলায় বললেন, আটকাতে পারবি না তারানাথ। সে যোগী ত্রিকালজ্ঞ, তার কোনো দোষ নেই। নিষ্পাপ পশু হত্যালীলা তার ক্রোধাগ্নি আরো বাড়িয়ে তুলেছে। আমি মরিয়া হয়ে বললাম, আমি মানছি নবীন একটা পাপ করেছে, কিন্তু সেই পাপের শাস্তি তো সে পেয়ে গেছে। প্রতিদিন দগ্ধের যন্ত্রণা ভোগ করছে, আর কতকাল চলবে এটা? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। পাপের পরিণাম চট করে মিটে যায় না তারানাথ। যা ঘটে গেছে তার প্রতিক্রিয়া তো হবেই। যোগী তার সিদ্ধান্তে অটল। কিছুক্ষণ নীরবতা, বাতাস নিস্তব্ধ, চারপাশে যেন আরো অন্ধকার নেমে এসেছে। আমি চুপ করে থাকলাম, কিন্তু কিছুতেই মেনে নিতে পারলাম না। আমি এবার দৃঢ় গলায় বললাম, তাহলে উপায়? তিনি আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টি দিয়ে তিনি যেন আমার মনের ভেতর অনেক কিছু পড়ে ফেললেন। তারপর ধীরে ধীরে হাতের মজবুত লাঠিটা তুলে শ্মশানের দিকে নির্দেশ করলেন। রাত গভীর হলে ওখানে যাস, সেই যোগীর দেখা পাবি। তাকে যদি বোঝাতে পারিস তবেই এই শাস্তির মুক্তি আছে, নচেত। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। তিনি আর কিছু বললেন না, শুধু গভীর এক নীরবতা ছড়িয়ে দিলেন চারপাশে। অবশেষে আমার অসহায় অবস্থা দেখে তার মনে দয়ার উদ্রেক হলো। তিনি বললেন, এই নে, যদি দেখিস সেই যোগী কিছুতেই নিজের মত বদলাচ্ছে না, তাহলে এটা শুদ্ধ কোনো জলের সাথে মিশিয়ে ছড়িয়ে দিবি যাকে রক্ষা করতে চাস। তার আগে নয় কিন্তু। আমি হাত জড়ো করে তাকে পুনরায় প্রণাম করে উঠে দাঁড়ালাম। মনের ভেতরে উত্তেজনা কাজ করছে। জানি আমার সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, কিন্তু আমি যাই করব তা আজ রাতেই করব। এরপর আমি সেখান থেকে ফেরার পথ ধরলাম। ফিরতে ফিরতে সেই ছোট্ট পুঁটুলিটা খুলে কি দেখলাম জানো? আমরা সমস্বরে বললাম, কি ঠাকুর মশাই? ছাই চূর্ণ। রাত গভীর, আকাশের চাঁদ ঢাকা পড়েছে কালো মেঘের আড়ালে। যেন প্রকৃতি নিজেও এই রাতে কি ঘটবে তা জানে এবং তা গোপন করতে চায়। দাদার বাড়ির সবাই যখন গভীর নিদ্রায়, আমি নিঃশব্দে পা টিপে টিপে বেরিয়ে পড়লাম। দরজার পাল্লাটা আস্তে বন্ধ করে পথে নামতেই কেমন একটা গা ছমছমে অনুভূতি হলো। বাতাস থমথমে, যেন কোনো অজানা শক্তি তার ভারে রাতকে আরো গভীর করে তুলেছে। শ্মশানের পথ নিস্তব্ধ, গাছের পাতাগুলো একটানা শিরশির করে উঠছে, যেন তারা আমাকে সতর্ক করতে চাইছে। অদূরে ঝোপের আড়াল থেকে এক বুনো শিয়াল হঠাৎ চিৎকার করে উঠল। তার হিংস্র ডাক শ্মশানের নিস্তব্ধতাকে খান খান করে দিল। আমি একটু থমকে দাঁড়ালাম, কিন্তু তারপরেও পা চালিয়ে চললাম পথ ধরে। কিছু দূর এগিয়ে যেতেই চোখে পড়ল সেই বিস্তীর্ণ শ্মশান। গাছগুলো কালো, শুকনো, মৃতপ্রায়। তাদের ডালপালাগুলো কঙ্কালের শীর্ণ হাতের মতো ছড়িয়ে আছে। বাতাসে এক ধরনের পোড়া কাঠের গন্ধ, আর কোথাও যেন ধোঁয়া উঠছে, অথচ কোথাও আগুন নেই।
শ্মশানের শেষ প্রান্তে হঠাৎই একটা ধুনি জ্বলতে দেখা গেল, লালচে হলুদ। আগুনের আলোয় চারপাশের ছায়াগুলো কেমন বিকৃত হয়ে দুলছে। আমি বুকের ভেতরের ধুকপুকুনি সামলে নিয়ে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম দাদার বর্ণনা একটুও ভুল ছিল না। সেই ত্রিলাগ্য যোগী এক মনে নিজের সাধনায় মগ্ন। তার গায়ে ছাই মাখা, সারা শরীরে রুদ্রাক্ষের মালা, মাথায় উঁচু জটা। আগুনের আলোয় তার মুখের রেখাগুলো আরো প্রকট হয়ে উঠেছে। মনে হচ্ছে তিনি এই পৃথিবীর কেউ নন, বরং অন্য কোনো অতিপ্রাকৃত জগতের অধিবাসী। আমি দৌড়ে গিয়ে তার সামনে নতজানু হয়ে বসে পড়লাম। ঠিক তখনই তিনি ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখ দুটো গভীর, যেন মহাশূন্যের অসীম অন্ধকার। আমার দিকে তাকাতেই মনে হলো তিনি আমার সমস্ত অস্তিত্ব পড়ে ফেললেন এক নিমেষে। তিনি গম্ভীর স্বরে বললেন, তুই কেন এসেছিস তা আমি জানি। তুই বড় পবিত্র, কপটতার ছিটে ফোঁটাও তোর মধ্যে নেই। কিন্তু তোর তো বেশি দিন গৃহত্যাগী হওয়ার যোগ নেই, তাই তো দেখছি রে বেটা। সে যাক, তোর মতো পবিত্র আত্মাকে অন্য সময় হলে আমি নিরাশ করতাম না, কিন্তু ওই পাপাচারীকে মুক্তিদান কখনো নয়। কুম্ভিপাকের ফুটন্ত তেলে ও আজ আবার জ্বলবে, পুড়বে, ঝলসে মরবে। এই বলে তিনি বিকট এক হাসিতে ফেটে পড়লেন। হাসিটা যেন চারপাশের বাতাসকে কাঁপিয়ে তুলল। শ্মশানের গাছগুলো দুলে উঠল, আর কোথা থেকে যেন অজস্র পেঁচা ডাকতে শুরু করল। আমি দ্রুত বললাম, কিন্তু প্রভু, আর কতদিন নিজের কৃতকর্মের শাস্তি পাবে নবীন? তিনি এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, শাস্তি? আমি কাউকে শাস্তি দিই না। আমি ওই হতভাগাকে ওর কৃতকর্মের ফল দান করছি। আজ রাতের ঠিক দ্বীপ প্রহরে আমার প্রেরিত প্রেত যাবে ওই চাটুজ্জে গৃহে। সেই নরাধমকে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে শিব মন্দিরের পেছনে, আর সেখানেই হবে আবার ওই নরক যন্ত্রণা ভোগ। কিন্তু একবার যদি আমার প্রেত বিফল হয়, তাহলেই ও মুক্তি পেতে পারে। কিন্তু আমার প্রেত তো আর বিফল হওয়ার নয়। এই বলে আবার গগনভেদী শব্দে হেসে উঠলেন তিনি। আমি হতভম্ব হয়ে গেলাম। এইবার নিশ্চিত যে কিছু একটা খুব ভয়ঙ্কর ঘটতে চলেছে। আমি মরিয়া হয়ে যোগীকে বোঝানোর চেষ্টা করলাম, প্রভু, নবীনের পাপের শাস্তি সে ভোগ করছে। প্রতিদিন সে ভয়ানক দগ্ধ যন্ত্রণা সহ্য করছে। এই শাস্তি কি যথেষ্ট নয়? যোগী স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দৃষ্টি যেন শূন্যতা দিয়ে তুলল। তারপর ধীরে ধীরে বললেন, তুই যদি ভেবে থাকিস আমার সিদ্ধান্ত বদলাবে, তাহলে ভুল করছিস। সে যেমন কর্ম করেছে তেমনই ফল পাবে। ধর্মের বিধান অন্য কিচ্ছু বলে না তারানাথ, অন্য কিচ্ছু বলে না। আমি মাথা নিচু করলাম। বুঝতে পারলাম এই যোগীর মনোভাব বদলানো অসম্ভব। আমি তাকে প্রণাম করে
ধীর পায়ে ফিরে চললাম দাদার বাড়ির দিকে। ফিরতে ফিরতে একটা অদ্ভুত ফন্দি আমার মাথায় খেলে গেল, তাই দ্রুত পায়ে বাড়ি ফিরে চললাম। পিছন ফিরে আর তাকালাম না, কিন্তু অনুভব করলাম শ্মশানের গাঢ় অন্ধকারের মধ্যে সেই ত্রিকালজ্ঞ যোগীর চোখ এখনো আমার দিকে চেয়ে আছে। আর দূরে কোথাও পেঁচাগুলো যেন একসঙ্গে উড়ে গেল এক অজানা আশঙ্কার ইঙ্গিত দিয়ে। রাত গভীর, নিঃশব্দে নিঃসঙ্গতার শীতল পর্দা টেনে রয়েছে ইন্দোর গ্রাম। হঠাৎ দূরে কোথাও শেয়ালের আর্তনাদ শুনে আমার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি খেলে গেল। তবুও দ্বিধা সরিয়ে রেখে দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে চললাম। শরীর যেন ঝড়ের বাতাসে ক্ষত বিক্ষত হয়ে চলেছে। মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমায় অনুসরণ করছে। দরজার সামনে এসে দেখি দাদা পাংশু মুখে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। কোথায় গিয়েছিলি তারা? কোথায় গিয়েছিলি তুই? আমি এক মুহূর্ত অপেক্ষা না করে বললাম, এখন সময় নেই দাদা, শিগগির আগে এক ঘটি পরিষ্কার জল নিয়ে এসো। দাদা কিছু না বলে ভেতরে চলে গেলেন। আমি পিছন ফিরে একবার রাতের অন্ধকারের দিকে তাকালাম। মনে হলো দূরে কোথাও ছায়ার মতো কিছু একটা দুলছে, যেন কুয়াশার আবরণে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দৃষ্টি। দাদা জল নিয়ে এল। আমি নিজের উপবিত বৃদ্ধাঙ্গুলি জড়িয়ে ঘটির জলে আঙুল ডুবিয়ে জল শুদ্ধির মন্ত্র পড়তে শুরু করলাম। ওং গঙ্গে চ জননী চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জল সন্ধি সন্ধি দানং কুরু। মন্ত্রের শব্দে যেন বাতাস ভারী হয়ে উঠল। মনে হলো দেয়াল থেকে ছায়ারা একটু একটু করে সরে আসছে। কয়েক মুহূর্ত পরে মন্ত্র শেষ করে আমি বাড়ির চারপাশে জল ছড়িয়ে দিলাম। হালকা এক দীপ্তি উঠল, যেন এক অদৃশ্য প্রাচীর বাড়ির উপর থেকে সরে গেল। এই মন্ত্রের রক্ষা কবচে আজ এই বাড়ি সুরক্ষিত থাকবে। বাড়ির বাইরে যেন না কেউ যায়, দেখে রেখে একটু। দাদা নির্বাকভাবে মাথা নাড়ল। আমি দ্রুত পায়ে চিলে কোঠার দিকে এগিয়ে গেলাম। নবীনের ঘরের দরজা ঠেলে ঢুকে দেখলাম ও শিয়রের কাছে বসে যন্ত্রণায় ছটপট করছে। চাঁদের আলো ওর কষ্ট ভরা মুখে পড়ে যেন আরো গভীর রূপ নিয়েছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। যা পাপ করেছিস তার অনেক শাস্তি তুই পেয়েছিস। ঈশ্বরের কৃপায় আজ যদি রক্ষা পেয়ে যাস তাহলে জীবনে আর ওই পাপ কাজ করবি না। এবার থেকে শুধরে যা। নবীনের চোখের জল আমার হাতের আঙুল ছুঁয়ে গেল। ও ফিসফিস করে কিছু বলল, কিন্তু শব্দ এতটাই ক্ষীণ যে বোঝা গেল না। আমি ওর চারপাশে ছাই চূর্ণ দিয়ে এক সুরক্ষা বলয় তৈরি করলাম। তারপর নিজেও ভিতরে বসে স্থান বন্ধন মন্ত্র জপ করতে লাগলাম। সময় যেন থমকে গেল। বাইরে কোথাও যেন অশরীরী বাতাসে দুলে উঠল। একটু পরে অনুভব করলাম রাত দ্বিপ্রহরের শীতলতা আরো তীব্র হয়েছে। হঠাৎ চারপাশের দেওয়াল যেন নিঃশব্দে কেঁপে উঠল। একটা চাপা গুঞ্জন বাতাসের মধ্যে মিলিয়ে গেল। তারপর একটা নারকীয় গগনভেদী চিৎকার। আমি অনুভব করলাম একটা অশুভ শক্তি দ্বারে আঘাত করছে। দরজা আপনা আপনি কেঁপে উঠল, যেন কেউ বাইরে থেকে জোরে ধাক্কা দিচ্ছে। হঠাৎ জানালার দরজা ঝড়ে উড়ে গেল। বাইরে তাকিয়ে দেখি এক ছায়ামূর্তি জানলার গড়াত ধরে দাঁড়িয়ে আছে। প্রেত। ওর চোখ যেন নিশিম অন্ধকার, কোটরে বসা ভৌতিক দীপ্তি।
আকাশে নীলাভ শরীর যেন তীব্র শীতে কাঁপছে। ওর হাত দুটো হাড় সর্বস্ব, লম্বা নখ ঝুলে আছে, আর তার মধ্যে জমে থাকা কালচে রক্ত এখনো টপ টপ করে পড়ছে। ওর গলায় করুণ মিনতি, অথচ চোখের দৃষ্টি আগুনের মতো জ্বলছে। আমি স্পষ্ট অনুভব করলাম ও প্রবেশ করার চেষ্টা করছে। জানলার শিক ভাঙার আওয়াজ শোনা যাচ্ছে, যেন ওর শক্তি বাড়ছে। আমি দ্রুত মন্ত্রোচ্চারণ শুরু করলাম, ওং নব ভৈরবায় মহাকালায় নমঃ। সেই প্রেত হঠাৎ চিৎকার করে উঠল, কণ্ঠস্বর এতই বিভৎস যে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। জানলার শিকগুলো কেঁপে উঠল, দেওয়ালের ছায়া কাঁপতে লাগলো। হঠাৎ ঝড়ের মতো বাতাস ঘরের মধ্যে ঢুকে সবকিছু ওলট পালট করে দিল। নবীন যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। প্রেত এবার আরো ভয়ানক হয়ে উঠল। ওর হাত লম্বা করে জানলার ভেতর ঢুকিয়ে দিল, যেন আমাকে ছুঁতে চায়। আমি দ্রুত ছাই চূর্ণের উপর হাত রাখলাম এবং শক্ত কণ্ঠে বললাম, শুদ্ধায় বৃদ্ধায় দোষ নাশায় সাহা। এক মুহূর্তের জন্য সেই প্রেত থমকে গেল, ওর মুখে ভীষণ যন্ত্রণা ফুটে উঠল। তারপর আবার একটা বিকট হাহাকার করে উঠল সে। বাইরে ঝড়ের তাণ্ডব বাড়ছে। বাড়ির টালির ছাদে যেন অদৃশ্য পায়ের শব্দ, চারপাশ কেঁপে উঠছে। নবীন অজ্ঞান হয়ে পড়েছে। আমি অনুভব করলাম আমার শক্তি কমে আসছে, কিন্তু এক মুহূর্ত দেরি করা চলবে না। আমি শেষ শক্তিটুকু নিয়ে বললাম, ওং কাল রাত্রি দেবী মহাকালী, রক্ষা করো আমাকে। বজ্রাঘাতের শব্দে চারিদিক কেঁপে উঠল। সেই মুহূর্তেই প্রেত এক বিকট চিৎকার করে কুয়াশার মতো মিলিয়ে গেল। ঘরের জানলা সজোরে বন্ধ হয়ে গেল, আর তার সাথে সাথে গভীর নীরবতা নেমে এল। পূব আকাশে লালচে আলো ফুটতে শুরু করেছে। আমি ক্লান্ত শরীরে মাটিতে বসে পড়লাম। নবীন নিস্তেজ হয়ে শুয়ে আছে, কিন্তু ওর শরীর থেকে যন্ত্রণার ছাপ মুছে যাচ্ছে। হঠাৎ দূর আকাশে ফুটে উঠল পক্ষী, সেই শ্মশান যোগীর মুখ। সে অস্ফুটে বলে চলেছে, শেষ পর্যন্ত বাঁচিয়েই নিলি তারানাথ, হ্যাঁ? বেশ বেশ বেশ, হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছে। তবে এর পর যদি ওই ছেলে আরো কিছু পাপ করে, তাহলে ওকে বাঁচানোর পথ ও নিজেই বন্ধ করে দেবে। এটা মনে রাখিস, মনে রাখিস। তারপর সেই যোগীর মুখ মিলিয়ে গেল আকাশের বুক থেকে। দাদা দরজার বাইরে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, শেষ হলো দাদা। তোমার বৌদিদির সর্বোপরি নবীনের কষ্টের দিন শেষ হলো। এরপর হিন্দোল গ্রামে আর বেশি দিন থাকিনি। দাদা বৌদি সকলেই খুব জোড়াজুড়ি করেছিল আরো কটা দিন তাদের সাথে কাটিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওই যে তোমাদের তো বলেছি, একটানা বেশি দিন আমি কোনো গ্রামে থাকি না। তারানাথের গল্প শেষ হতেই চারি খেতে ডাকলো। খাওয়া দাওয়ার পর যখন মুখে পান গুজে বেরালাম, তখন ভয়ে আমার পা ঠক ঠক করে কাঁপছে। কিশোরী চুপ করেই হেঁটে চলেছে আমার সাথে। হঠাৎ দেখি চৌরাস্তা থেকে হাত 10 দূরে একটা ফোচকে ছেলে একটা বিড়াল ছানাকে লিকলিকে একটা কাঠি দিয়ে ভয় দেখাচ্ছে। অমনি কিশোরী দৌড়ে গিয়ে ছেলেটাকে ধমক দিয়ে বলে উঠল, এই এই বিচ্ছু, শোন শোন, নিরাপরাধ পশু পাখির ওপর অত্যাচার করলে কি শাস্তি পেতে হয় জানিস?
কুম্ভপাক নরকের যন্ত্রণা। এতক্ষণ আপনারা শুনছিলেন ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস আবির অধিকারী, তারানাথ তান্ত্রিক ও ত্রিকাল দর্শী রোষ। চরিত্রায়নে বিভূতি রুদ্রাক্ষ, কিশোরী সোমেশ, তারানাথ তান্ত্রিক ও প্রেত রূপম, রবীন্দ্র মোহন ও মতি শুভায়ু, যোগী ত্রিকালজ্ঞ আবির, কালভৈরব সুরঞ্জন, চারি অন্বেষা। অন্যান্য চরিত্রে রূপম ও শুভায়ু। সাউন্ড ডিজাইন সোমেশ, পোস্টার ডিজাইন সৌরভ, সমগ্র পরিচালনায় শুভায়ু। এইরকম আরও গল্পের ভান্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল।